প্রোগ্রামিং সেন্টার আমি একটা জিনিস অ্যাড করতে যাচ্ছিলাম, মানে গত উইকে তো তোমাদের অনলাইন ছিল। আচ্ছা, অনলাইনে এক্সপিরিয়েন্স কেমন সবার? অনলাইনে কোশ্চেন কি বেশি কঠিন লাগছে? প্রথম পরীক্ষা ভালো হয় না স্যার, অনলাইনটা। জি প্রথম স্যার। অনলাইনে কোশ্চেন কিন্তু আসলে ভয়াবহ লেভেলের ইজি করা হয়েছিল, অ্যাটলিস্ট আমি যেগুলাতে ছিলাম সেগুলাতে। কারণটা হচ্ছে স্যার ইজি ছিল, বাট স্যার লিখতে গিয়ে স্যার প্রবলেম ফেস করে ফেলছি। আচ্ছা ঠিক আছে, বাট ওই বুঝতে পারছি খাতায় লিখতে গেলে যেই প্রবলেমটা হয় সেই প্রবলেম গুলা অনেকের খাতায় ছিল, সত্যি কথা। এবং ওগুলাতে আসলে বেশি মার্কস কাটাও হয়নি, মানে হয়তো খুব সামান্য হলেও একটু কাটা হয়েছে, কিন্তু খুব বেশি কাটানো হয়নি। তো আমি যেটা দেখলাম যে মোটামুটি যারা ভালোভাবে লিখতে পারছো অনেক ভালো মার্কিং করে দেওয়া হয়েছে, ঠিক আছে। বাট এখন থেকে মনে করো একদম ফার্স্ট অনলাইনে তো একদমই ইজি কোশ্চেন করিয়ে আমরা, কিন্তু যেমন মনে করো ফার্স্ট কুইজও তোমরা আই গেস বুঝতে পারছো যে কোশ্চেনটা অনেক ইজি ছিল, বাট এখন থেকে একটু একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন করা শুরু করা হবে, ঠিক আছে। এবং তোমরা যখন এখন জিনিসটা ধরে ফেলতে পারছো যে অ্যাকচুয়ালি কিভাবে অনলাইনে কোশ্চেন দেওয়া হয়, কুইজের কোশ্চেনে তোমাদের এক্সপেকটেশন কিরকম থাকবে, মানে আমাদের থেকে তোমাদের কি বলবো, মানে আমার তোমাদের প্রতি এক্সপেকটেশন কেমন থাকবে, ওরকম টাইপ সিনারিও। তো আই হোপ তোমরা এখন জিনিসটা ধরে ফেলতে পারছো এবং আস্তে আস্তে জিনিসটা আরো অনেক ইমপ্রুভ করবে, ঠিক আছে। আচ্ছা, তো অনলাইন কয়টা হবে আমাদের? অনলাইন হচ্ছে মোট 4টা হবে, 4টা থেকে বেস্ট 3 কাউন্ট করা হবে। মানে সামনে আরো অনেকগুলা টপিক আমরা পড়বো, তো সেই সবগুলা থেকে মিডের পরে একটু ফাস্ট অনলাইন হবে। মিডের আগে এখন তো 5th উইক না 6th উইক চলতেছে, 6th উইক মনে হয়, তাহলে মিডের আগে মনে হয়। আর হ্যাঁ 6th উইক, তাই না? জি স্যার। রাইট, তাহলে মিডের আগে আর মনে হয় অনলাইন হবে না, বাট মিডের পরপরই একটা অনলাইন হয়তো হতে হবে। এবার আমরা ল্যাবে এগুলো ডিসকাস করবো, সমস্যা নেই। আচ্ছা, আমি যেটার জন্য কোড ব্লকস ওপেন করলাম আমাদের নিউমেরিক পড়ার মাঝখানে, অনলাইনের টাইমে আমাকে বেশ কয়েকজন নক করছিল যারা হচ্ছে একটা জিনিস নিয়ে কনফিউজ, এবং কোড করার সময় এই প্রবলেমগুলো অ্যানালাইজ করছে। যেমন মনে করো আমি তোমাদের একটা সিম্পল কোশ্চেন বললাম, যেটা হচ্ছে তোমাকে ইউজার একটা নাম্বার ইনপুট দিবে, সেই নাম্বারের 30% কত সেটা তোমাকে আউটপুট করতে হবে, ঠিক আছে। তো আমি মনে করো যেটা আউটপুট সেটাকে আমি রেজাল্ট নাম দিলাম, আর ইউজার যে ইনপুট দিবে সেটাকে আমি মনে করো কথার কথা ইন্টিজার ইনপুট দিলাম, ঠিক আছে। তো এইটাকে আমি যদি এখন এভাবে করি, মানে 30% দিতে হবে, তার মানে আমি যদি ইনপুট দেই 100, আমাকে আউটপুট দিবে 30। কোশ্চেনটা কি সবাই বুঝতে পারছি? মানে তুমি ইউজারের কাছ থেকে যে কোনো একটা ইনপুট নিবা, তোমাকে আউটপুট করতে হবে সেই ইনপুটের 30%। 30% বলতে বুঝাচ্ছি যদি ইউজার 100 ইনপুট দেয় তোমাকে 30 দিতে হবে, যদি 200 ইনপুট দেয় তোমাকে 60 দিতে হবে, এমন কিছু। ওকে, তো আমি যদি এটা ভাবে করি x মানে 30% কথা মানে কি 30/100, তো x ইনটু 30 ডিভাইড বাই 100। আমি যদি এভাবে করি, এই স্টাইলে করলে আউটপুটটা কেমন হবে? সে মনে করো আমি যদি ইনপুটটা 50 দেই, তোমরা যেটা ইচ্ছা বলতে পারো, আমি আর কি স্যার 15 আসবে স্যার 50 দিলে। স্যার 15.0000 আসবে। 15.00 এই দুটো আইডিয়া। আচ্ছা, এক নম্বর কথা হচ্ছে হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা যদি 50-এর 30% ক্যালকুলেট করি, সুতরাং 30-এর অর্ধেক ওটা তোমার 15 হবে, এইটুক আমাদের মানে মাথায় আছে। দেন যেটা বলতেছিলাম আইদার 15 অথবা 15.00 এই আইডিয়াটা চিন্তা করে দেখো। তুমি যদি আমাদের অপারেটর প্রেসিডেন্সের রুলটা কি ছিল? মাল্টিপ্লিকেশন ডিভিশন দুইটাই হচ্ছে সেম লাইনে আছে। তো যদি সবাই থাকে তাহলে বাম দিক থেকে এক্সিকিউশন শুরু করবে। তো বাম দিক থেকে আমার এখানে 50 ইনটু 30 এটা মানে হচ্ছে 1500, তাকে 100 দিয়ে ভাগ করলে রেজাল্ট হয় হচ্ছে 15, এবং তার করেসপন্ডিং অ্যাকচুয়ালি ভ্যালুটা যেহেতু ইন্টেজার, সরি আমি আচ্ছা এখানে ইন্টেজার লিখছি আর এখানে লিখছি হচ্ছে ফ্লোট, সরি, যে 15.00 বলছো সে আসলে এই ফ্লোটটা চিন্তা করে বলছো, আর যে 15 বলছো সেখানে পার্সেন্ট ডি দেখে বলছো। তো আমি ধরে নিচ্ছি দুইটাই কারেক্ট, আমি ভুলছিলাম। তো পয়েন্টটা হচ্ছে রেজাল্টটা এখন হবে 15.0000, কারণ আমি এখানে ফ্লোট ইউজ করছি, ঠিক আছে। কোশ্চেনটা সবাই বুঝতে পারছি মানে, এবং আউটপুট আমি কি বললাম, মানে আমি ঝামেলাতে এখনই চলে যাব, বাট কেমনি কিন্তু আগে একটু ডিসক্রাইব করি। যে মনে করো আমি ইনপুট দিলাম হচ্ছে 50, এখন আমার আউটপুট আছে কত? 15.000। এই আউটপুটটা বুঝতে কারো কনফিউশন? না স্যার বুঝছি স্যার। এক্স্যাক্টলি, এটা আমরা ইনশাআল্লাহ সবাই বুঝছি। এখন
30%, তার মানে আমি জাস্ট 30টাকে গুণ করতে চাই, পয়েন্টটা হচ্ছে এইটা, তাই না? সো আমি যদি এখন জিনিসটাকে এভাবে করি 30/100 ইন্টু এক্স, এখনো কিন্তু জিনিসটা ম্যাথমেটিক্যালি 30%ই, তাই না? আমি 30% হিসাব করতেছি। এখন আউটপুটটা কি আসবে? বা তোমাদের যদি একটু বোঝার সুবিধার জন্য, মানে তোমাদের যদি মনে হয় মানে বুঝতেছো আগে ভাগ হবে তারপর গুণ হবে এই স্টাইলে হয়, ঠিক আছে? এখন আউটপুটটা কি আসবে? স্যার 15.000। 15.000। আর কারো কোনো কিছু? স্যার 166.67 আসবে তখন। 166.67। ওকে, আর মানে স্যার কিছু? আগে যেহেতু গুণের পোর্শনটা চলে আসবে দেন ভাগ হবে না তাই। না, আগে কিন্তু আসলে গুণ হবে না, চিন্তা করে দেখো। ম্যাথমেটিক্যালিও আসলে আগে ভাগই, যদি ওই ঝামেলা আমি এখন না যাই। মানে আমাদের অপারেটর প্রেসিডেন্সের আইডিয়াটা ছিল এমন যে মাল্টিপ্লিকেশন ডিভিশন এরা হচ্ছে সেম ক্যাটাগরির মধ্যে পড়বে, মানে সেম প্রায়োরিটি। তো যদি সেম প্রায়োরিটি সবাই আসে, ইন্টার থেকে লেফট থেকে এক্সিকিউশন শুরু হয়। তো সবার ফার্স্টে এক্সিকিউট হবে এই জিনিসটা, এইটার সঙ্গে ক্যালকুলেট হবে ইনটু এক্স, এমন করে হবে। এখন আমি 50 ইনপুট দিব আর কি। তাহলে স্যার 15.00 আসবে আর কি। 15.000। আর কারো কোনো অপিনিয়ন আছে? ওকে, এখন যদি আমি কোডটা রান দেই, আমি যেটা ভাবতেছিলাম যদি সেটা না হয় তাহলে আমি পুরো বানাবো। আউটপুট আসছে 0.000। এটা কেউ ব্যাখ্যা করতে পারবো কেন 0 আসতে পারে? কোশ্চেনটা সবাই বুঝতে পারছি? মানে এখানে যে আমি 50 ইনপুট জি স্যার, দিলাম, কোশ্চেনটা বুঝতে পারছি স্যার। হ্যাঁ ওকে, তাহলে আউটপুটটা কি হবে? আচ্ছা, এটা তোমাদের বলাটা মনে হয় একটু ঝামেলা, আমি একটু ডিসক্রাইব করি পয়েন্টটা। দেখো হ্যাঁ বলো। মাঝখানে স্যার ব্র্যাকেট দিলে হবে না স্যার? যদি ব্র্যাকেট দেই, ইন দ্যাট কেস মনে করো আগে কিন্তু লেফটেরটাই হচ্ছে, এটা কিন্তু তোমার মনে করো কনফার্মিং। আচ্ছা, তোমরা কমেন্ট করো না, তার থেকে মুখে বলো, এটা বরং মানে মোর অ্যাপ্রিশিয়েটেবল। ও একজন হচ্ছে বলতেছে যে ফ্লোট আর ইন্ট হচ্ছে একসাথে নেওয়া যাবে না। এটা আসলে সমস্যা না, ফ্লোট আর ইন্ট তুমি একসাথে নিতে পারবা, কিন্তু মানে একটু হিসাব করে করলেই হয়েছে। বিশেষ করে আমাদের কেসে কোনো আমার মনে হয় না কোনো ঝামেলা আছে যেন করে, মানে কোনো ওয়ার্নিং শো করার কথা না। হ্যাঁ, কোনো ওয়ার্নিং নেই, কোড ঠিক মতোই রান করছে। মানে ফ্লোটার ইন তুমি একসাথে নিতে পারবা, এটা সমস্যা নেই। বাট একজন যে বললা যে ব্র্যাকেট ইউজ করা, তুমি চিন্তা করে দেখো যদি আমি ব্র্যাকেট ইউজ করি, এখন আমি 50 ইনপুট দেই, আউটপুট আসতেছে 0.00। মানে আগে লেফটেরটাই হবে, তুমি ব্র্যাকেট দিলেও হবে, ব্র্যাকেট ছাড়াও ওই অপারেটর প্রিসিডেন্স সিস্টেমেই হবে। আচ্ছা, আমি অ্যান্সারটা বলি। পয়েন্টটা হচ্ছে দেখো, তোমাদেরকে একটা আইডিয়া দেওয়া হয়েছিল মনে আছে, ইন্টেজার ডিভিশন। ইন্টেজার ডিভিশন কি বলে? তখন তোমার মানে শুধুমাত্র ভাগফলটা থাকবে, দশমিকের পর কি আছে সেসব জিনিসপত্র কোনো কিছু থাকবে না, ঠিক আছে? চিন্তা করে দেখো, সে এই 30/100 যখন মানে সে বলতে বোঝাচ্ছে কম্পাইলার, এই কম্পাইলার যখন 30/100 এই ভ্যালুটা দেখবে, মানে এই এরকম একটা অপারেশন দেখবে, তার কাছে মনে হচ্ছে কি দুটা ইন্টেজার তুমি ভাগ করা ট্রাই করতেছো, মানে 30 কে 100 দিয়ে ভাগ করতেছো। তুমি চিন্তা করে দেখো, ইন্টেজার ডিভিশনের রেসপেক্টে 30/100 এটা মানে কি? 0। আর স্যার ভাগশেষ 0 হচ্ছে গিয়ে 30। বুঝতে পারছি কি বললাম? জি স্যার। মানে বাকিরাও কি বুঝতে পারছি? কেউ যদি না বুঝতে পারো বলো। মানে পয়েন্টটা হচ্ছে 30, ও চিন্তা করবে একটা ইন্টেজার। বলুন একটু আবার বলবা কি বললাম? আচ্ছা, আই গেস আবার বলার জন্যই বলা হয়েছে যে স্যার, আরেকবার একটু এক্সপ্লেইন করলে ভালো হ্যাঁ হতো হ্যাঁ স্যার। শিওর। তো জিনিসটা হচ্ছে, তোমার যখন এরকম করে অপারেশন হবে যে আমি মনে করো ফার্স্ট ব্র্যাকেটটা বাদ দিয়ে দিলাম, পয়েন্টটা হচ্ছে আগে লেফটেরটাই হবে, তো 30/100 আগে হবে। তো কম্পাইলার যখন এই 30/100 দেখবে, তুমি আশেপাশে ফ্লোট ইউজ করছো, ইন্ট ইউজ করছো, ডাবল ইউজ করছো, কি ইউজ করছো এটা ম্যাটার করে না, সে দেখতেছে তুমি ওকে বলছো 30/100 এই অপারেশন করার জন্য। তার কাছে 30 হচ্ছে একটা ইন্টেজার, 100 হচ্ছে একটা ইন্টেজার। তো একটা ইন্টেজারকে তুমি যদি ইন্টেজার দিয়ে ভাগ করো, তুমি কোথায় রাখবা এটা ম্যাটার করে না, সে আগে তোমাকে ভাগফল বের করে দিবে। ইন্টেজারকে তুমি যদি ইন্টেজার দিয়ে ভাগ করো, তার কাছে মনে হচ্ছে তুমি আসলে মানে সে তখন মনে হচ্ছে কিছু নেই, সে তখন অটোমেটিক্যালি ইন্টেজার ভাগফলটা তোমাকে বের করে দিবে। সো 30/100 ইন্টেজার ডিভিশনের রেসপেক্টে ভাগফল কত? তুমি 0 30 কে 0, রাইট? তো 30 কে তুমি যদি 100 দিয়ে ভাগ করো, ভাগফল হচ্ছে 0, ভাগশেষ হচ্ছে গিয়ে 30। তো এই যে 0 একটা বের হইলো, এই 0 তখন x এর সঙ্গে গুণ হয়ে যাবে, এবং আলটিমেটলি পুরো রেজাল্টটা হচ্ছে তোমার কি ওটার নাম 0 হিসেবে রেজাল্টের মধ্যে স্টোর হবে, এবং সেই ভ্যালুটাই হচ্ছে তুমি এখানে দেখতে পাচ্ছ।
তো আউটপুটটা কিভাবে কি হইলো এটা কি সবাই বুঝতে পারছি? জি স্যার বুঝতে Okay. পারছি। জি স্যার বুঝতে পারছি। নাই। তো এখন যে কথাটা হচ্ছে কিন্তু আমরা তো আসলে এভাবে চাই না। আমরা তো আসলেই চাই যে এখানে যখন 30/100 লিখবো সে যখন সে যেন সেটাকে ইন্টিজার ডিভিশন না করে, যারা 30/100 কে সে 30% এর মতো 0.3 এই ভ্যালুটা আমাকে বের করে দেয়। এই ভ্যালুর সঙ্গে পরে সে x এর সঙ্গে গুণ করে। আমাদের ইচ্ছা হচ্ছে এই জিনিসটা। এটা যদি আমরা এখন করতে চাই, ইন দ্যাট কেস তাহলে কি করা লাগবে? পয়েন্টটা হচ্ছে স্ক্যানএফের পার্সেন্টেজ দিয়ে দিলে হবে না? এক্স্যাক্টলি এটা একটা সলিউশন হতে পারে যে তুমি না তখনও আসলে হবে না, কারণ কি তুমি পার্সেন্টেজ দেওয়া মানে কি তুমি ইন্টিজারের জায়গায় এখানে ফ্লোট লিখবা, তোমার ইন্টেনশন হচ্ছে এটা, তাহলে তোমার এই এক্সটা হচ্ছে ফ্লোট, এখনো ঠিক আছে। কিন্তু যখন এই 30/100 নিয়ে এসে কাজ করবে, এখানে কি কোনো ফ্লোটের কিছু আছে? না। দুইটাই কিন্তু সেই তখনও ইন্টিজারই ভাববে Integer। এবং পুরোটাকে সে ইন্টিজার হিসেবে ক্যালকুলেট করে তোমাকে পুরো রেজাল্টটা 0 বানাবে। ঠিক আছে? সো সলিউশন যেটা বলতে যাচ্ছিলাম, সলিউশনটা বলার আগে আমি একটা জিনিস বলি। পয়েন্টটা হচ্ছে যদি ইন্টিজারের সঙ্গে ইন্টিজারে অপারেশন হয়, যোগ বিয়োগ গুণ ভাগ, ইন্টিজারের সঙ্গে ইন্টিজারে অপারেশন হয়, আউটপুট হচ্ছে ইন্টিজার। কিন্তু ইন্টিজারের সঙ্গে যদি একটাও ফ্লোট অপারেশন হয়, মানে তোমার যে অপারেশন অপারেন্ডটা আছে যে প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন বা ডিভিশন, এদের দুই পাশের যে কোনো এক পাশেও যদি ফ্লোট থাকে, আউটপুট হবে হচ্ছে ফ্লোট। দুই পাশে যে কোনো এক পাশে যদি ডাবল থাকে, আউটপুট হবে হচ্ছে ডাবল। আর দুই পাশেই যদি ইন্ট থাকে, ইন দ্যাট কেস আউটপুট হচ্ছে ইন্ট। ঠিক আছে? তো আমরা যেটা বললাম যে এদের দুই পাশে যে কোনো এক পাশেও যদি ফ্লোট থাকে তাহলে আমার আউটপুট ফ্লোটে আসবে। আমাদের টার্গেট কিন্তু এখানে 0.3 রাখা, মানে আমাদের ইন্টেনশন ছিল এই ক্যালকুলেশনের রেজাল্ট হবে 0.3। 0.3 জিনিসটা কি আসলে একটা দশমিক সংখ্যা। তো তোমার আমাদের এমন কিছু একটা করতে হবে যাতে এইটার আউটপুটটা ফ্লোটে আসে। ঠিক আছে? সো এইটা করার জন্য একটা ওয়ে হচ্ছে এই 30 এর পর তুমি যদি ওকে বলে দাও যে এটা আসলে পূর্ণ সংখ্যা না, এটা একটা দশমিক সংখ্যা 30.0, জাস্ট এটাই যদি মেনশন করে দাও, ইন দ্যাট কেস সে এটাকে হচ্ছে তোমার কি বলে নাম একটা ফ্লোট হিসেবে কনসিডার করবে। কারণ দশমিকের পর তুমি একটা ভ্যালু দিছো, এখন 0 দিছো না কি দিছো এটা তোমার ব্যাপার, কিন্তু কোনো একটা ভ্যালু দিছো, তাহলে এই ভ্যালুটা স্টোর করার জন্য তাকে তাহলে এখন ফ্লোট হিসেবে কনসিডার করতে হবে এবং মেমোরিটাও ফ্লোটের মতো করেই রাখতে হবে। স্যার আলটিমেটলি কোনো একটা ভ্যালুর আগে যদি ফ্লোট দেই আমি, এই ফ্লোট মানে কথাটা ফ্লোট লিখে দাও। লিখে এক্স্যাক্টলি এটা আমি এটার পরপরই বলতেছি, মানে আমি দুইটা জিনিস আসলে ডিসক্রাইব করব। তো যেটা বলতে যাচ্ছিলাম যে তুমি যদি 30.0 হিসেবে লেখো কম্পাইলারে, তখন এই জিনিসটাকে আর ইন্টিজার হিসেবে কনসিডার করার কোনো সুযোগ নেই। যদিও তোমাকে একটা মনে হতে পারে 30 আর 30.0 তো সেম, কিন্তু সে তো আসলে জানে না তুমি কোন ভ্যালু স্টোর করতে চাচ্ছ। সে দেখতেছে একটা দশমিক আছে, তার মানে আমাকে এখন ফ্লোট হিসেবে চিন্তা করতে হবে। এখন তুমি দশমিক পর 0 রাখলে না 1 রাখলে এটা তোমার ব্যাপার। তো পয়েন্টটা হচ্ছে তুমি যখন এরকম 30.0 লিখে দাও, কম্পাইলার তখন এই জিনিসটাকে একটা ফ্লোট হিসেবে কনসিডার করে। এবং এখন দেখো ফ্লোটের সঙ্গে তুমি একটা ইন্টিজারের অপারেশন করতেছো। আমরা কি বলছিলাম যে যদি যে কোনো একটা অপারেন্ডের যে কোনো এক পাশে ফ্লোট থাকে, এই যে 30.0 এখানে একটা ফ্লোট চলে আসছে, তাহলে এই জিনিসটাকে সে এখন একটা ফ্লোটের মতো চিন্তা করবে এবং এইটার আউটপুট এখন সে 0.3 এটা হিসেবে চিন্তা করবে। তো এই 0.3 কে তুমি যদি এক্স এর সঙ্গে গুণ করো, এখন আমি 50 যদি ইনপুট দেই, এখন আমার আউটপুটটা ঠিক মতো আসছে, সেটা হচ্ছে 15.000। এই যে আইডিয়াটা বললাম, এটা বুঝতে কারো কনফিউশন নাই? সো পয়েন্টটা হচ্ছে যখন আমরা মানে এটা যে জন্য বলা, যখন আমরা এরকম ভাগ অপারেশন দেখবো খুবই খেয়াল করতে হবে যাতে আমাদের ইন্টিজার ডিভিশন না হয়ে যায়। মানে আনলেস আমরা চাচ্ছি ইন্টিজার ডিভিশন হোক, এটা হলে ভিন্ন হিসাব। কিন্তু যদি আমাদের ইন্টেনশন থাকে যে আমরা এখানে 0.3 বা মানে 0.5 এমন কোনো একটা কিছু ভ্যালু বের করে নিয়ে আসবো, মনে করো বৃত্তের যে একটা যে কি বলে না ভলিউম 4/3 পাই আর কিউব, এই যে 4/3 এইসব জিনিসপত্রগুলা অবশ্যই আমাদের খেয়াল করতে হবে যাতে আমাদের ইন্টিজার ডিভিশন না হয়, রেদার ফ্লোট ডিভিশন যাতে মেক শিওর করা যায়। সো এটা হচ্ছে একটা ওয়ে। সো বুঝতে পারতেছো তুমি এখানেও দিতে পারো অথবা এখানেও দিতে পারো, এটাও তোমাকে হচ্ছে ঠিক আউটপুটই দিবে। আমি যদি 50 ইনপুট দিই, আমার এখনো 15.00, মানে যে কোনো একটা ফ্লোট হয়ে গেল। এটা হচ্ছে এক নাম্বার আইডিয়া। সেকেন্ড আইডিয়া যেটা তোমাদের একটা ফ্রেন্ড বললো যে এই 30 এর আগে আমি কি কোনোভাবে বলে দিতে পারি যে তুমি এটাকে ইন্টিজার হিসেবে নিও না, রাদার এটাকে একটা ফ্লোট হিসেবে চিন্তা করো। এইরকম একটা বলে দেওয়ার কাজ যখন আসবে, সেটাকে করা যায় হচ্ছে টাইপ কাস্টিং করে। তো তুমি ঠিক এটার আগে যদি ফ্লোট কথাটা লিখে দাও, জাস্ট 30 এটার আগে ফ্লোট কথাটা একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখে দাও, ইন দ্যাট কেস কম্পাইলার এই 30 কে তখন আর ইন্টিজার হিসেবে চিন্তা করবে না, কারণ তুমি এক্সপ্লিসিটলি বলেই দিছো এটাকে ফ্লোট হিসেবে কনসিডার করো। ইন দ্যাট কেস এই 30 সে একটা সরি এই 30 কে সে একটা
ফ্লোট হিসেবে চিন্তা করবে, তার রেসপেক্টে যদি ক্যালকুলেশন হয়, তো এক পাশে একটা ফ্লোট চলে আসছে, তো আমার এখানে আবার 0.3 চলে আসবে। এই 0.3 কে তুমি এক্স এর সঙ্গে গুণ করলে আমাদের যে মানে ওই ইনপুটের জন্য 15 আসা দরকার ছিল, এখনো মানে এই 0.1টা হচ্ছে তোমার রিপ্রেজেন্টেশনের জন্য হয়, এটা কোনো ভুল না, মানে এটা নিয়ে মাথা ঘামাও না। পয়েন্টটা হচ্ছে আমাদের 0.5 এই রেজাল্টটা ঠিক, সরি 0.3 এই রেজাল্টটা ঠিক মতোই আসছে, তার সঙ্গে 50 গুণ হয়ে আমাদের যে 15.00 আসা দরকার ছিল সেটাও ঠিক মতো আসছে। তো এই যে দুইটা আইডিয়া আমরা বললাম, মানে যদি আমাদের ইন্টিজার ডিভিশনের আইডিয়া আসে, ইন দ্যাট কেস আমাদের কি করা লাগবে, এই আইডিয়াটা, এটা বোঝা নিয়ে কারো কোনো কনফিউশন বা কোশ্চেন নাই? তো আমরা যদি বুঝতে পারি, আমি এটা একটু ক্লিয়ার করার জন্য আসলে এই টপিকটা নিয়ে আসছিলাম। তো এটা যদি বুঝতে পারি, দেন হচ্ছে আগে আমাদের গত দিনের লেকচার নিউমেরিক পার্টটা, গত দিনে সরি আমি অনেক ফাস্ট আসলে বলে গেছিলাম, কারণ আমার ইচ্ছা ছিল পুরো স্লাইডটা শেষ করা, মানে আমার পরে মনে হয়েছে স্লাইডটা না শেষ করলে আসলে সমস্যা ছিল না, আজকে একটু কভার করে দেওয়া যেত। ওকে, গত দিনের লেকচার নিয়ে মানে কারো কোনো পার্টে কনফিউশন, কোশ্চেন বা কিছু জিনিস রিপিট করলে ভালো হয় কিনা এমন যদি থাকে বলতে পারো। বিশেষ করে ম্যাথটা কি আমি একবার রিক্যাপ করবো, নাকি তোমাদের মাথায় যদি থাকে তাহলে আসলে বলার প্রয়োজন নেই, আমি তাহলে একটু সামনে আগে যেতে পারি। স্যার যদি পরের একটু করলে ভালো হয় মনে হয়। আচ্ছা, আমি জাস্ট ছোট একটা রিক্যাপ করে যাই, আমার মনে হয় মানে মোটামুটি যদি খেয়াল থাকে। আমার আরেকটা বুকে আমি হয়েছিল যে তোমাদেরকে স্লাইডটা আমি দিতাম হচ্ছে কালকে। আচ্ছা, সিআর যে আছি, একটু কষ্ট করে যদি আমি মনে করো দিনেই স্লাইড না দেই, অথবা অ্যাটলিস্ট ভিডিওটা না দেই, আমাকে একটু পারলে কষ্ট করে মেলটা দিও। আমার আসলে প্ল্যান ছিল বৃহস্পতিবারে দিয়ে দেওয়া, কিন্তু পরে আমি ব্যস্ত হয়ে গেছি। যাই হোক, যেটা বলতে যাচ্ছি, তো এই প্রবলেমটা যদি একটু আমরা ডিসকাস করি, তো কোশ্চেনটা ছিল এরকম যে আমরা সোফার এই টপিকটা পড়ার জন্য যে জিনিসপত্র পড়ছিলাম, দুই রকম ইরর দেখছিলাম। একটা ছিল তোমার 2% রিলেটিভ ইরর, আর একটা ছিল তোমার অ্যাপ্রক্সিমেশন ইরর। সো 2% রিলেটিভ ইরর এই টার্মটাকে আমরা বুঝলাম এরকম যে তোমার যদি এই ইররটা ক্যালকুলেট করতে হয়, ইন দ্যাট কেস তোমাকে ট্রু ভ্যালু অর্থাৎ অ্যাকচুয়ালি কোন ভ্যালু সেই ভ্যালুটা জানা লাগবে। সেই ভ্যালু জানা ছাড়া তুমি আসলে এরকম টাইপ ইরর ক্যালকুলেট করতে পারবা না, ঠিক আছে? তো এটা ছিল 2% রিলেটিভ ইররের মেজর একটা প্রবলেম। এটা সলভ করার জন্য আমরা যেটা একটা আইডিয়া করছিলাম সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ইরর ইউজ করা। যে ইররটা বের করার জন্য কোনো ট্রু ভ্যালুর প্রয়োজন হয় না, রাদার তুমি যে ভ্যালুগুলো অ্যাপ্রক্সিমেট করতেছো তাদের থেকেই কোন একটা ইরর ক্যালকুলেট করে নিয়ে আসা হয়। এখন এই অ্যাপ্রক্সিমেট ইরর এই আইডিয়াটা আসলে কতটুকু ইফেক্টিভ সেটা দেখার জন্য হচ্ছে আসলে এই ম্যাথটা, ঠিক আছে? সো অ্যাপ্রক্সিমেট ইররের সাথে একটা এক্সট্রা কথা বলা হয়েছিল যে অ্যাপ্রক্সিমেট ইররের ভ্যালুটা যদি কোনো একটা টলারেন্সের থেকে ছোট হয়, টলারেন্স বলতে এমন বোঝানো হচ্ছে যে মনে করো তুমি অ্যাপ্রক্সিমেট ইররটা বের করা হয়তো এমন ভাবে যে ফার্স্টে কোনো একটা ইটারেশন করে, মানে কোনো একটা স্টেপে তুমি কোনো একটা ভ্যালু বের করছো, ওই ভ্যালুটাকে তুমি সামহাউ ইউজ করে সেকেন্ড স্টেপে আরেকটা বেটার ভ্যালু বের করতেছো, থার্ড স্টেপে আরো বেটার ভ্যালু বের করতেছো। মানে পয়েন্টটা হচ্ছে তুমি যত স্টেপ বৃদ্ধি করতেছো তোমার ভ্যালু তত বেটার এন্ড বেটার হচ্ছে, এমন একটা আইডিয়া। এখন কথা হচ্ছে এই যে আমরা বলতেছি খালি স্টেপ মানে বাড়ালে আমার ভ্যালু বেটার হবে, তাহলে আমি স্টেপ কত পর্যন্ত বাড়াবো? আমি তাহলে ইনফিনিট পর্যন্ত, ইনফিনিট সংখ্যক খালি আমি স্টেপ বাড়াতে থাকবো আর ভ্যালু বেটার পেতেই থাকবো? আইডিয়াটি কি এমন না? তো এই ঝামেলাটা অ্যাভয়েড করার জন্য, এই যে আমাদের যাতে ইনফিনিট পর্যন্ত মানে ভ্যালু বেটার করার আইডিয়াটা না আসে, সেটার জন্য হচ্ছে একটা টলারেন্স টাইপ বলে দেওয়া হয়েছিল, যেটা হচ্ছে আসলে এই জিনিসটা যে যদি আমাদের কোনো একটা স্টেপের অ্যাপ্রক্সিমেট ইরর এই টলারেন্সের থেকে ছোট হয়, তাহলে আর আমাদের ভ্যালু বেটার করার প্রয়োজন নাই, যেটা আমাদের মানে অ্যাপ্রক্সিমেশন পেলাম সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা কেমন, তার মানে তোমার কোন একটা স্টেপের অ্যাপ্রক্সিমেট ইরর মনে করো হচ্ছে 0.01, আর আরেকটু বড় করে বলি যে কোন একটা স্টেপের অ্যাপ্রক্সিমেট হচ্ছে ইরর হচ্ছে মনে করো 0.1, আর টলারেন্সটা বলতেছে 0.01। তো যখন আমার অ্যাপ্রক্সিমেট ইরর 0.1, তার মানে আমরা বুঝতেছি আমাদের সলিউশন এখনো গুড এনাফ না। তো আমরা এখন আরো কিছু স্টেপ বাড়াবো। তো এরকম করে স্টেপ বাড়াতে বাড়াতে যদি আমাদের ইররটা এই 0.01 তার থেকেও ছোট হয়ে যায়, ইন দ্যাট কেস আমার আর স্টেপ বাড়ানোর প্রয়োজন নাই। এখন আমি যেই অ্যাপ্রক্সিমেশনটা পেলাম এটাকে আমি এখন অ্যান্সার হিসেবে কাউন্ট করতে পারবো, ঠিক আছে? তো এই যে টলারেন্সটা আমরা বলতেছি, এই টলারেন্সটা এমন হতে পারে যে তুমি তোমার প্রবলেমের রেসপেক্টে বলে দিতে পারো যে আমার অ্যাপ্রক্সিমেট ইরর 0.1 এর থেকে ছোট হইতে হবে, নাইলে আমি এই সলিউশন নিব না।
এটাও তুমি বলে দিতে পারো, অথবা আমাদের কাছে একটা ইকুয়েশন অ্যাভেলেবল আছে, যে ইকুয়েশনে তুমি কয়টা সিগনিফিকেন্ট ডিজিট পর্যন্ত কারেক্ট সলিউশন চাও সেরকম একটা ফিগার এখানে বসাই দিতে পারো এবং তার করেসপন্ডিং একটা টলারেন্স বের করে নিয়ে আসতে পারো। তো এই মনে করো তুমি যদি সিগনিফিকেন্ট ফিগার চাও, সিগনিফিকেন্ট ফিগার বলতে বোঝানো হচ্ছে যতগুলো ফিগার তুমি কনফিডেন্টলি চাও যে এই ফিগারটা অবশ্যই অবশ্যই ভুল না, এটা একদম গ্যারান্টেডলি কারেক্ট, এমন একটা আইডিয়া। তো এই জয়টা সিগনিফিকেন্ট ফিগার তুমি এরকম চাও, সে মানে তোমার প্রবলেমের রেসপেক্টে এমন হতে পারে যে তুমি মনে করো আমরা পাই এর ভ্যালু এরকম নেই, এমন হতে পারে আমরা 3.14 জাস্ট একটুক নেই, আবার এমন হতে পারে আমরা চাই 3.1416 এমন করে নেই, এটাও হতে পারে। তোমার প্রবলেম রেসপেক্টে তুমি কি জাস্ট 3টা সিগনিফিকেন্ট নিবা নাকি 5টা সিগনিফিকেন্ট ফিগার নিবা, এরকম অনেক কিছু হতে পারে। তো কয়টা সিগনিফিকেন্ট ফিগার লাগবে সেটা এখানে তুমি এন এর মানে ওই ভ্যালুটা যদি বসায় দাও, তোমাকে এই ইকুয়েশনটা একটা ইএস এর ভ্যালু বের করে দিবে। তো পয়েন্টটা হচ্ছে তোমার অ্যাপ্রক্সিমেট এরর যদি সেই ইএস এর থেকে ছোট হয়, ইন দ্যাট কেস কনফিডেন্টলি বলা যাবে যে অত সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত তোমার সলিউশনটা কারেক্ট। তো এগেইন অনেকগুলো কথা বলে ফেলছি, সো এই আইডিয়াটা বুঝতে নিয়ে কারো কি কোনো মানে কোশ্চেন অ্যারাইজ করছে কিনা মাথায়? ওকে, সো আমরা যদি মোটামুটি বুঝতে পারি এটা একটা অ্যাপ্লিকেশনের মধ্যে দেখানো গেলে এই প্রবলেমটাই হচ্ছে আমাদের সেই অ্যাপ্লিকেশনটা। তো এই প্রবলেমের মধ্যে আসলে আমরা ওই আইডিয়া গুলাকেই একটু যাচাই করব যে অ্যাকচুয়ালি আইডিয়াটা কতটুকু ইফেক্টিভ, ঠিক আছে? তো এই প্রবলেমটা আসলে কি বলতেছে যে মনে করো তোমাদের এখানে টার্গেটটা হচ্ছে কি, আমরা তো এক্সপোনেনশিয়াল ই টু দা পাওয়ার এক্স, ঠিক আছে, এরকম কোন একটা কিছুর আমরা মনে করো একটা ভ্যালু বের করতে চাই যার ভ্যালুটা হচ্ছে ই টু দা পাওয়ার 0.5। এখন ই টু দা পাওয়ার 0.5 এইটার তুমি যে সলিউশন বের করবা, সেটা সলিউশনটা বের করার জন্য তোমাকে একটা সিরিজ দিয়ে দেওয়া আছে যে তুমি যদি এই সিরিজটাকে যোগ করো, ইন দ্যাট কেস তোমাকে সেই ই টু দা পাওয়ার 0.5 এটার অ্যাকচুয়াল ভ্যালু দিয়ে দিবে, ঠিক আছে? সো সিরিজটার দিকে যদি আমরা তাকাই, ফার্স্টের পার্টটুকু ভালোই ছিল, কিন্তু লাস্টে এসে কি এক্স টু দা পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল, n এর মান কত সেটা কিন্তু টোটালি তোমার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে। তো তুমি যেই ভ্যালু দাও না কেন, মানে আলটিমেটলি আসলে এটা কি বোঝাচ্ছে, তুমি ইনফিনিট পর্যন্ত জিনিসটাকে সাম করতে পারবা। তো ইনফিনিট পর্যন্ত যদি সাম করো, ইন দ্যাট কেস তুমি ই টু দা পাওয়ার 0.5 এটার অ্যাকচুয়াল যে ভ্যালু সেই ভ্যালুটা তুমি পাবা। কথা হচ্ছে ইনফিনিট পর্যন্ত সাম করা আসলে কোনো মানে নেই। তো আমরা আসলে কি করি, তুমি যদি চিন্তা করে দেখো তুমি এই পর্যন্ত যত জায়গায় ই টু দা পাওয়ার এক্স বা এমন কোনো কিছু একটা কিছু ইউজ করছো, বা আমি যদি তোমাকে বলি ই টু দা পাওয়ার 0.5 বের করতে, তুমি কি করবা, ক্যালকুলেটরের মধ্যে ই টু দা পাওয়ার 0.5 বসাবা, সেটা একটা অ্যান্সার আমাকে বলবা। একটা খেয়াল করো, তুমি যে অ্যান্সারটা বলতেছো সেটা কতটুকু বলতেছো, তোমার ক্যালকুলেটরে যতটুকু ফিগার আসতেছে জাস্ট অতটুকু। তার মানে তোমার সলিউশনের অফ ইন্টারেস্ট কত, তোমার কি পুরো ইনফিনিট পর্যন্ত দশমিকের পর ইনফিনিট ঘর পর্যন্ত তোমার সলিউশন অফ ইন্টারেস্ট ছিল? অত কিন্তু তোমার ইন্টারেস্ট না, সেটা তোমার যতটুকের কাজ চলে তুমি জাস্ট অতটুক পাইলে আমি খুশি, পরের পার্টটুকু খুবই নেগলিজিবল, সো আমি এটা অ্যাভয়েড করে চলে গেলাম। এই আইডিয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে আমাদের আসলে দশমিকের পর সব কিছু লাগে না, বরং যতটুক আমাদের প্রয়োজন ততটুক যদি আমরা কনফিডেন্টলি বলতে পারি হ্যাঁ এই সলিউশনটা একটু পর্যন্ত হচ্ছে কারেক্ট, তাহলেই তো আমাদের কাজ হয়ে গেল, তাহলে তো আমাদের পরের টুকু হিসাব করার প্রয়োজন নেই, ঠিক আছে? সো এই আইডিয়াটার এখন প্রবলেমটা কোন জায়গায় তুমি চিন্তা করে দেখো, আমরা বলতেছি দশমিকের পর মনে করো আমি বললাম দশমিকের পর 3 ঘর পর্যন্ত আমি কারেক্ট চাই। এখন তোমাকে আমি যদি বলি আমি দশমিকের পর 3 ঘর পর্যন্ত কারেক্ট চাই, এখন তুমি কতগুলো ঘর যোগ করলে তুমি দশমিকের পর 3 ঘর পর্যন্ত কারেক্ট পাবা, এটা আমাকে বলো। তুমি কিন্তু এখন জাস্ট এইটা দেখে কোনো আন্দাজ করতে পারবা না যে আমি এখন যোগ করব, যোগ করলে এটার সঙ্গে এটা যোগ হবে, এটার প্রভাব কি আগের গুলাতে পড়বে কিনা, এরকম টাইপ অনেক চিন্তা ভাবনা করে করে দেন হয়তো তুমি এখন একটা সলিউশন বলবা যে হ্যাঁ এক্স টু পাওয়ার 7 পর্যন্ত, এক্স টু পাওয়ার 7 বাই 7 ফ্যাক্টোরিয়াল এই টার্ম পর্যন্ত যদি আমরা যোগ করি, ইন দ্যাট কেস হয়তো দশমিকের পর 3 ঘর পর্যন্ত পাওয়া যাবে, ঠিক আছে? সো এইটা হচ্ছে একরকম এক্সাম্পল, এরকম অনেক রকম ইকুয়েশন থাকতে পারে, প্রত্যেকটার জন্য এরকম কথা আসতে পারে যে দশমিকের পর 3 ঘর পর্যন্ত আমাকে কারেক্ট আসে এমন টার্ম আমাকে বলে দাও, এমন একটা কথা, ঠিক আছে? তো এই যে প্রবলেমটা আমাদের কাছে এখন অ্যারাইজ করলো যে অ্যাকচুয়ালি আমাদের কতগুলো টার্ম যোগ করলে আমরা কনফিডেন্টলি বলতে পারবো যে দশমিকের পর 3 ঘর পর্যন্ত অবশ্যই অবশ্যই কারেক্ট, এই কনফিডেন্সটা আমরা কিভাবে বলতে পারবো, সেই সলিউশনটা আসলে আমাদেরকে ওই অ্যাপ্রক্সিমেট এরর এবং এই পার্সেন্ট টলারেন্স এটা আমাদেরকে দিয়ে দেয়। তো কিভাবে দেয়,
তো এই কোশ্চেনটা আমাদের বলতেছে কি যে e to the power 0.5 এই ভ্যালুটা আমাদেরকে এস্টিমেট করতে হবে। এখন তোমাদেরকে দশমিকের পর 3 পর্যন্ত বের করতে হবে না, যেটা করতে হবে মেক শিওর করো যে 3 সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত আমাদের সলিউশনটা কারেক্ট। তো 3 সিগনিফিকেন্ট ফিগার মানে হচ্ছে তুমি অ্যাটলিস্ট 3টা ডিজিট বলবা, যে 3টা ডিজিট একদম অ্যাকচুয়াল e to the power 0.5 এর যে ভ্যালু সেই ভ্যালুর সঙ্গে হুবহু মিলে যায়। তো এখানে যদি আমাদের e to the power 0.5 এর অ্যাকচুয়াল ভ্যালু দিয়ে দেওয়া আছে, তো আমাদের 3 সিগনিফিকেন্ট ফিগার হবে কি 3টা ডিজিট, তাহলে 1.64 এটুক পর্যন্ত মিলবে, এটা মেক শিওর করা লাগবে। 3 সিগনিফিকেন্ট ডিজিটের মধ্যে একটা ছোট কথা আছে যে 1.64 না হয়ে যদি 1.65 ও হয়, অর্থাৎ লাস্ট ঘরটা রাউন্ড হয়ে গেছে এমন হয়, এটাকেও আমরা হচ্ছে 3 সিগনিফিকেন্ট ফিগার ডিজিট পর্যন্ত কারেক্ট হিসেবে ধরে নিই। ঠিক আছে, ওকে। সো এই জিনিসটা এখন যদি আমরা করতে চাই, তো আমাদের আইডিয়াটাই বুঝতেছো একটা একটা করে টার্ম যোগ করতে হয়। তো আমাদের আমি মানে সলিউশনে গেলাম না, আমি জাস্ট মুখোমুখি বলি যে জিনিসটা হচ্ছে তাহলে আমাদের এইটা বের করা ওয়ে কি হবে। সবার ফার্স্টে আমরা চাই হচ্ছে মানে যতটুকু পর্যন্ত যোগ করা লাগবে ততটুকু পর্যন্ত যাতে আমরা যোগ করি, এর বেশি যেন আর যোগ না করি, এটা হচ্ছে আমাদের ইচ্ছা। সো আমরা এখানে ফার্স্টে জাস্ট ফার্স্ট ফিগারটা নিলাম, ফার্স্ট টার্মটা আর কি। ফার্স্ট টার্ম হচ্ছে 1, তাহলে আমাদের প্রথম অ্যাপ্রক্সিমেশন হচ্ছে e to the power 0.5 এর ভ্যালু হচ্ছে 1, এটা আমরা অ্যাপ্রক্সিমেট করতেছি। ঠিক আছে, তো পয়েন্টটা হচ্ছে তুমি যখন 1 বের করলা, এখন তোমার চিন্তা করতে হবে সলিউশনটা কতটুকু কারেক্ট। সো ফার্স্ট টার্মের জন্য আসলে অ্যাপ্রক্সিমেট এরর বের করা যায় না, অ্যাপ্রক্সিমেট এরর বের করার জন্য আমাদের সেকেন্ড টার্ম পর্যন্ত যাওয়াই লাগবে। সো ফার্স্ট টার্মের জন্য যেটা আমরা করতে পারি, আমাদের সলিউশনে যে ট্রু ভ্যালু দেওয়া আছে তার করেসপন্ডিং একটা ট্রু এরর ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে, তো সেটা আমি একটু পরে বলি যে ট্রু এরর ক্যালকুলেট করে আমাদের একটা ফর্মুলা ছিল যে ট্রু ভ্যালু মাইনাস অ্যাপ্রক্সিমেশন বাই ট্রু ভ্যালু ইনটু 100%। তো এই ফর্মুলাগুলো আমরা আসলে দেখে আসছিলাম, বাট তোমরা যদি মানে স্লাইড রিক্যাপ না করো এটা একটু কনফিউশন লাগবে। সো এরকম একটা ইকুয়েশন আছে যে ইকুয়েশন দিয়ে তুমি ট্রু এরর কত সেটা বের করে নিয়ে আসতে পারো, বাট মেইন ইন্টারেস্টটা শুরু হবে আমাদের সেকেন্ড টার্ম থেকে। ঠিক আছে, সেকেন্ড টার্মটা বলতেছে কি যে মানে আমাদের সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন হচ্ছে আমরা যদি একটা টার্মের পরিবর্তে দুইটা টার্ম এখন যোগ করি, এখন আমাদের সলিউশনটা কেমন। সো আমরা চাই e to the power 0.5 এর ভ্যালু বের করতে। ঠিক আছে, তাহলে এই x এর জায়গায় আমি যদি 0.5 বসাই, তাহলে আমাদের সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন কত 1 প্লাস 0.5, তার মানে 1.5। এই 1.5 টা এখন কতটুকু ভালো অ্যাপ্রক্সিমেশন সেইটা হচ্ছে আমরা এখন চিন্তা ভাবনা করা শুরু করব। ঠিক আছে, আচ্ছা মুখে মুখে বললে আমার মনে হয় ট্র্যাক করা একটু ঝামেলা। তো কোশ্চেনটা এরকম ছিল, ট্রু ভ্যালু দেওয়া আছে, আমাদের সিরিজ কোনটা এটাও দেওয়া আছে, আর এই জিনিসটা আমি মিস করে গেছি, এইটা হচ্ছে ওই যে আমরা বলছিলাম যে যত সিগনিফিকেন্ট ডিজিট পর্যন্ত আমরা চাই তার করেসপন্ডিং আমরা একটা টলারেন্সও বের করতে চাই। তো আমাদের কোশ্চেনে ছিল 3 সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত বের করব, 3 সিগনিফিকেন্ট ডিজিট পর্যন্ত বের করব। সো এই n এর জায়গায় আমরা যদি 3 বসাই, তাহলে 0.5 × 10⁻⁻1 তার করেসপন্ডিং আমার ভ্যালু আসে 0.05%। তাহলে আমাদের টলারেন্সের ভ্যালু কত সেটা হচ্ছে দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, তো আমাদের যেটা করতে হবে আমরা প্রতিবার একটা একটা করে টার্ম যোগ করব, এবং আমাদের আইডিয়াটা যেটা ছিল প্রতিবার আমরা একটা অ্যাপ্রক্সিমেট এরর বের করব, এবং আমরা দেখব যতক্ষণ পর্যন্ত অ্যাপ্রক্সিমেট এররটা এই টলারেন্সের থেকে ছোট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা একটা একটা করে টার্ম যোগ করে যাব। এটা হচ্ছে আমাদের মেইন আইডিয়া। তো আমাদের মানে লজিকটা হচ্ছে এটা যে যদি অ্যাপ্রক্সিমেট এরর এই টলারেন্সের থেকে ছোট হয়ে যায়, ইন দ্যাট কেস আমরা কনফিডেন্টলি বলতে পারবো যে আমাদের 3 সিগনিফিকেন্ট ডিজিট পর্যন্ত আমার সলিউশনটা কারেক্ট। আমি অনেক বেশি ব্যাখ্যা করে বলতেছি মনে হয়, বাট আইডিয়াটাকে সবাই বুঝতে পারছি বা মোটিভেশনটা সবাই বুঝতে পারছি যে কিভাবে আমরা সলিউশন দিকে যেতে যাচ্ছি বা কেন আমরা এভাবে করতেছি। ওকে, সো যদি বুঝতে পারি, তো এইটার উপর বেস করে এখন আমরা আমাদের নেক্সট স্টেপে যাব। সো পরের স্টেপটা আসলে আমরা বলে দিয়েছিলাম যে আমাদের একটা যদি আমরা সলিউশন বের করি ফার্স্ট টার্ম, সেটার জন্য আমাদের অ্যাপ্রক্সিমেশন হচ্ছে 1, কিন্তু আমরা যদি দুইটা টার্ম যোগ করি ইন দ্যাট কেস আমাদের অ্যাপ্রক্সিমেশন হচ্ছে 1.5। এখন এই অ্যাপ্রক্সিমেশনটা অ্যাকচুয়ালি কতটুকু ভালো অ্যাপ্রক্সিমেশন আমরা কিন্তু এই ট্রু ভ্যালু এখন জানি না, মানে এখানে যে ট্রু এরর ক্যালকুলেট করা হয়েছে সেটার জন্য ট্রু ভ্যালু লাগবে, বাট একটা প্র্যাকটিক্যাল সিনারিওতে আমরা কিন্তু এই ট্রু ভ্যালু জানি না। সো এইটা কতটুকু ভালো অ্যাপ্রক্সিমেশন এটাও আমাদেরকে সামহাউ বের করে নিয়ে আসতে হবে। সো এইটা হচ্ছে নরমাল সেন্সে আমরা যদি ট্রু এররটা ক্যালকুলেট করতে যাই তার ফর্মুলা ছিল এরকম, ট্রু ভ্যালু মাইনাস অ্যাপ্রক্সিমেশন বাই ট্রু ভ্যালু ইনটু 100%। সো এটার করেসপন্ডিং আমরা হচ্ছে এই 1.5 এর করেসপন্ডিং কেমন ট্রু এরর সেটা হচ্ছে বের করতে পারবো। সো এটা হচ্ছে আমাদের ট্রু ভ্যালু যেটা হচ্ছে কোশ্চেনে দিয়ে দেওয়া আছে, মাইনাস অ্যাপ্রক্সিমেশন এই 1.5 এখানে দিয়ে দেওয়া আছে, ডিভাইড বাই ট্রু ভ্যালু এটাও হচ্ছে আমাদের ওই যে কোশ্চেনের ভ্যালুটাই ইনটু 100%।
তো এটা যদি তোমরা একটু ক্যালকুলেটর করো, ইন দ্যাট কেস আমাদের ইরর আসবে 9.02%। ঠিক আছে, তো এই ইররটা থেকে বোঝা যাচ্ছে যে আমাদের এখনো মেইন রেজাল্টে যেতে এখনো ভালোই টাইম, মানে ভালোই দূরে আছে আমাদের রেজাল্টটা। এটা মোটেও একটা ভালো অ্যাপ্রক্সিমেশন না। কিন্তু নেক্সট যে কথাটা আমরা বলতেছিলাম যে যখন একটা প্র্যাকটিক্যাল সিনারিওতে আমরা ট্রু ইররটা পাবো না, তখন কি করতে হবে? তখন আমাদের হিসাবটা ছিল অ্যাপ্রক্সিমেশন ইরর, যেটা বলে কারেন্ট অ্যাপ্রক্সিমেশন। কারেন্ট অ্যাপ্রক্সিমেশন হচ্ছে 1.5, ওই যে দুইটা টার্ম যোগ করে যেটা পাইলাম, মাইনাস প্রিভিয়াস অ্যাপ্রক্সিমেশন, যেটা হচ্ছে শুধু একটা টার্ম যোগ করে পাওয়া যায়, অর্থাৎ শুধু 1, ডিভাইড বাই কারেন্ট অ্যাপ্রক্সিমেশন, মানে হচ্ছে 1.5 ইনটু 100%। তো এইটা যদি এখন ক্যালকুলেট করো, তার করেসপন্ডিং একটা অ্যাপ্রক্সিমেট এরর আসছে, সেটা হচ্ছে 33.3%। আমাদের মেইন মোটিভেশন হচ্ছে আমাদেরকে সামহাউ এই অ্যাপ্রক্সিমেশন এররটাকে আমাদের যে টলারেন্সটা ছিল 0.05%, তার থেকেও ছোট করে নিয়ে আসতে হবে। যদি এটার থেকে ছোট হয় তাহলে আমরা বুঝবো আমাদের সলিউশনে আমরা পৌঁছাই গেছি। তো সেটা আমরা কিভাবে করছিলাম? সো এটা তো 33.3%, এটা এগুলাকে আমরা এইসব প্রবলেম আমরা জেনারেলি হচ্ছে টেবিল ফরম্যাট করে ফেলি। তো টেবিলের ফার্স্টে হচ্ছে টার্ম, যে কয়টা টার্ম তুমি যোগ করতেছো, তাদের করেসপন্ডিং কি কি রেজাল্ট আমরা পেলাম, এই রেজাল্ট গুলা করেসপন্ডিং টু ইরর কত এবং অ্যাপ্রক্সিমেশন ইরর কত। সো ফার্স্ট টার্মের জন্য রেজাল্ট ছিল 1, টু ইররটা আমরা এখানে ক্যালকুলেট করে দেখাই নেই, আর তুমি বুঝতেছোই যে একটু আগে ফর্মুলাটা দিয়ে বের করে নেওয়া যাবে। আর অ্যাপ্রক্সিমেট ইররটা ফার্স্ট টার্মের জন্য কখনো আমাদের অ্যাপ্রক্সিমেট ইরর লাগবে না, অ্যাটলিস্ট এই প্রবলেমগুলোতে। দুইটা টার্ম যখন আমরা যোগ করতেছি, এটা হচ্ছে আমরা মাত্র যেটা ডিসক্রাইব করলাম, আমাদের রেজাল্ট হচ্ছে 1.5, তার করেসপন্ডিং টু ইরর হচ্ছে এত, তার করেসপন্ডিং অ্যাপ্রক্সিমেট ইরর হচ্ছে এত। ঠিক আছে, এখন আমাদের আইডিয়াটা হচ্ছে এরকম করে আমরা একটা একটা করে টার্ম যোগ করব প্রতি কেসে। মানে ট্রু ইররটা তো হচ্ছে আসলে এই প্রবলেমের জন্য আমাদের ট্রু ভ্যালু দিয়ে দেওয়া আছে সেটার জন্য, কিন্তু অ্যাকচুয়াল রিয়েল লাইফ সিনারিওতে আমরা প্রতি স্টেপে আসলে অ্যাপ্রক্সিমেট ইরর বের করব এই ফর্মুলাটা দিয়ে। যে যেমন এই 7.69 আসছিল কিভাবে, এই কারেন্ট অ্যাপ্রক্সিমেশন মাইনাস প্রিভিয়াস অ্যাপ্রক্সিমেশন 1.5 ডিভাইড বাই কারেন্ট অ্যাপ্রক্সিমেশন 1.625 ইনটু 100%। এটা যদি তোমরা ক্যালকুলেট করো, ভ্যালু আসবে 7.69। তো এই স্টাইলে প্রতি স্টেপে একটা অ্যাপ্রক্সিমেট ইরর ক্যালকুলেট করা হয়, এবং যখন এই অ্যাপ্রক্সিমেট ইররের ভ্যালু আমাদের ছিল 0.05, এটার থেকে ছোট হইতে হবে। সো এখানে দেখো 1.27, 0.158, এখনো 0.05 এর ছোট না, একবারে 6 নাম্বার টার্মে এসে 0.0158 আসছে, যেটা অ্যাকচুয়ালি আমাদের যে ইএস এর ভ্যালু ছিল 0.05, এটার থেকে ছোট। সো যেহেতু 0.05 এর ছোট আসছে, সো এই স্টেপই তাহলে আমাদের লাস্ট স্টেপ, আর আমাদের টার্ম যোগ করতে হবে না। এখন আমরা যে রেজাল্টটা পেলাম, এই 1.64869, এই রেজাল্টটাকে আমরা এখন অ্যাপ্রক্সিমেশন হিসেবে আমরা হচ্ছে মানে ভালো অ্যাপ্রক্সিমেশন হিসেবে চিন্তা করতে পারবো। এবং এইটা কতটা ভালো অ্যাপ্রক্সিমেশন সেটা যদি আমরা একটু টু ইরোর দিকে তাকাই, দেখো টু ইরো হচ্ছে 0.00142, অর্থাৎ অনেক ভালো একটা অ্যাপ্রক্সিমেশন আমরা এই ই এর ভ্যালুর উপর বেস করে পেয়ে গেছি। ঠিক আছে, তো এখন যদি আমাদের ওই ফার্স্ট যে মোটিভেশন ছিল যে আমরা 3 সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত ভালো সলিউশন চাই, কারেক্ট সলিউশন চাই, তো আমাদের 3 সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত দেখো এটা কত ছিল 1.64, আমাদের সলিউশনও রেজাল্টটা হচ্ছে 1.64, অর্থাৎ 3 সিগনিফিকেন্ট ফিগারের যে টার্গেট আমাদের ছিল অ্যাকচুয়ালি আমরা সেই টার্গেটে রিচ করছি। এবং শুধু মানে এটা আসলে যে কতটা ভালো যে শুধু 1.3 সিগনিফিকেন্ট ফিগার না, সে আসলে দেখো 1.6487, এখানেও 1.64, এই 6 টাকে আমরা যদি 9 এর জন্য রাউন্ড করি 87, অর্থাৎ 5 সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত আসলে সে আমাদেরকে কারেক্ট সলিউশনটা দিয়ে দিচ্ছে। সো এইটা ছিল হচ্ছে আমাদের কতদিনের যে প্রবলেম সেটা। তো এখানে এই ডেসক্রিপশনের মধ্যেও যদি কারো কোনো কনফিউশন থাকে বলতে পারো যে এই জিনিসটা বুঝে নেই বাকি। ওকে, তো যদি সবাই বুঝতে পারি, আমাদের চ্যাপ্টার রেফারেন্স ছিল 3.2 থেকে 3.3.1। আমি তোমাদেরকে বইটাও ক্লাসরুমে আপলোড করে দিয়েছি, সো বইটাও সবাই অবশ্যই ফলো করো, কারণ স্লাইডে অনেক কিছুই মনে করো এই ম্যাথের হয়তো স্ক্রিনশট আছে, কিন্তু অনেক ডেসক্রিপশনে স্ক্রিনশট আমি মিস করে গেছি, কিন্তু হয়তো মুখে বলছি। তো লেকচারের মধ্যে যদি থাকে অবশ্যই সেটা তোমরা বই থেকে পড়ে নিও, আর এই স্ক্রিনশট গুলো বইয়ে নিয়ে এটা তোমরা বুঝতেছো। যাই হোক, তো বইয়ের রেফারেন্স দেওয়া আছে এবং বইয়ের চ্যাপ্টার রেফারেন্স দেওয়া আছে, সবাই মানে বইটাকে অবশ্যই অবশ্যই ফলো করো। ঠিক আছে, তো এটা ছিল আমাদের ফার্স্ট দিনের স্লাইড। আজকে স্লাইডটা শুরু করার আগে তাহলে আমি এখন একটা ছোট্ট ব্রেক দিতেছি, 12টা 7 বাজে, 12টা 12-তে আমরা হচ্ছে আবার ক্লাসটা শুরু করবো।
আচ্ছা আমি আবার শুরু করি, সরি আমি একটু টাইম নিলাম। সো আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে তোমাদের পরিচিত জিনিস, বা কেমন পরিচিত সেটা জানি না, সেটা হচ্ছে কি আমরা টেইলর সিরিজ দিয়ে হচ্ছে আজকে লেকচার শুরু হবে ইনশাআল্লাহ। সো টেইলর সিরিজটা কি ছিল, কারো কোনো কিছু মনে আছে? আর টেইলর সিরিজটা কি কাজে লাগে? এটা আমরা পরিচিত, ওই ম্যাথ কোর্সে তোমরা দেখছো আই হোপ। মানে কারো কি কোনো খেয়াল আছে কি ছিল জিনিসটা? আচ্ছা, তো মানে আমি যদি ফার্স্টে বলি যে টেইলর সিরিজটা অ্যাকচুয়ালি আমাদের কি কাজে লাগে সেটা নিয়ে যদি আমরা একটু আইডিয়া করি, যে মনে করো এই যে বিভিন্ন টার্ম আছে যে cos x sin x log x বা e to the power x, এই যে স্পেসিফিক ফাংশন, এইসব জিনিসপত্র অ্যাকচুয়ালি আমরা আমাদের মেশিন সিপিইউ বা ক্যালকুলেটর এইসব জিনিসকে আসলে কিভাবে ক্যালকুলেট করা হয়। মানে জিনিসটা তো এমন যে তুমি এক্স এর কোনো একটা ভ্যালু দিবা, তার করেসপন্ডিং সে কোনো একটা ভ্যালু ক্যালকুলেট করবে, তাই না? যে তুমি যদি এক্স এর ভ্যালু 0.5 দাও, তার করেসপন্ডিং একটা ফিক্সড ভ্যালু হয়তো আমাদের মুখস্থ আছে যে cos 0.5 মানে কস্ট কি বলে 60 ডিগ্রি কত বা sin 60 ডিগ্রি কত, এরকম কিছু জিনিসপত্র হচ্ছে আমাদের মাথায় আছে। কিন্তু আমি তোমাকে যদি বলি cos 53.76 এই ডিগ্রি এটা মানে কত, এখন তোমাকে বের করতে দিলে তুমি এখন এটা কনফিউজ হয়ে যাবে, বা কি হবে তুমি এটা ডিরেক্টলি বলতে হয়তো পারবা না। তো পয়েন্টটা হচ্ছে এই যে ভ্যালু গুলা এই এইরকম স্পেসিফিক কোন একটা পয়েন্ট তুমি যদি ক্যালকুলেটরে দাও, সে তোমাকে সাথে সাথে জিনিসটা দিয়ে দেয়। তাহলে এই ভ্যালু গুলা ক্যালকুলেটর আসলে কিভাবে ক্যালকুলেট করে, বা আমাদের একটা সিপিইউতে আমরা যখন ক্যালকুলেট করতেছি বা আমাদের কোডে এই জিনিসগুলো আসলে কিভাবে ক্যালকুলেট করা হয়। তো মেশিনে যাতে আমরা এইসব টার্ম গুলাকে বের করতে পারি, সেটার জন্যই আসলে আমাদের এই টেইলর সিরিজের আইডিয়াটা নিয়ে আসা হচ্ছে। তো জিনিসটা হচ্ছে এমন যে আমাদের বিভিন্ন ট্রাইগোনোমেট্রিক বা এক্সপোনেনশিয়াল এবং বিভিন্ন ইকুয়েশন আছে, যেগুলাকে অ্যাপ্রক্সিমেট করার জন্য বিভিন্ন ফাংশন অ্যাভেলেবল। যেমন একটু আগে আমরা একটা ফাংশন দেখছিলাম না, e to the power x equal to 1 plus x plus x square by 2 factorial and so on, ওই জিনিসগুলোও কিন্তু সবই আসলে আসছে হচ্ছে টেইলর সিরিজ থেকে। ঠিক আছে? তো টেইলর সিরিজের মেইন মোটিভেশনটা হচ্ছে এমন, সে হচ্ছে কোনো একটা ফাংশনের কোনো একটা পয়েন্টে ভ্যালু প্রেডিক্ট করতে দিবে। যেমন তুমি যখন বলো cos 53.57 এটার ভ্যালু বের করে দাও, এই যে 53.57 এই পয়েন্টে cos এর ভ্যালু কত, এই ভ্যালুটা হচ্ছে তোমাকে অ্যাপ্রক্সিমেট করে দিবে হচ্ছে টেইলর সিরিজ, এবং সে এটা করে হচ্ছে কোনো একটা পয়েন্টে ওই ফাংশনের ভ্যালু কত এবং তার ডেরিভেটিভ কত তার উপর বেস করে। মানে কোনো একটা পয়েন্টে ফাংশনের ভ্যালু বের করার জন্য সে অন্য একটা পয়েন্টে ওই ফাংশনের কোন ভ্যালু আছে বা ওই ফাংশনের ডেরিভেটিভ কত, মানে হচ্ছে তুমি ওই যে কি বলে না, স্লোপ বের করে ভ্যালু বের করা, ফার্স্ট ডেরিভেটিভ বা সেকেন্ড ডেরিভেটিভ এবং এরকম করে অনেকগুলো ডেরিভেটিভ, এইসব ভ্যালুর উপর বেস করে সে হচ্ছে কোনো একটা পয়েন্টে আমাদেরকে কোনো একটা মানে ফাংশনের পয়েন্ট অ্যাপ্রক্সিমেট করে দেয়। ঠিক আছে? তো টেইলর সিরিজের মোটিভেশনটা কি, এটা কি বুঝা গেছে? মানে কেন আমাদের টেইলর সিরিজটা লাগে? ওকে, তো আমি একটু আগে বলে দেই যে আমার স্লাইডটা আসলে পুরোপুরি ফার্নিশ করা হয়নি। সো স্লাইডে একটু ইনকনসিস্টেন্সি আছে, এজ ইন হচ্ছে কোন একটা অ্যানিমেশন বা যেগুলো আমি মানে দিয়ে, মানে জেনারেলি এইসব লেকচার সবই হোয়াইট বোর্ডে হয়, কারণ অনেক ইকুয়েশন লেখা জিনিস আছে এবং অনেক গ্রাফের জিনিসও আছে। কিন্তু এখন হচ্ছে গিয়ে যেহেতু পাওয়ার পয়েন্টে করতে হচ্ছে, এবং সেটার জন্য হচ্ছে কিছু স্লাইড ফার্নিশিং এর ব্যাপার স্যাপার এখনো বাকি আছে। তো সেটার জন্য একটু কোন কোন জিনিস আমি যেভাবে দেখাতে চাচ্ছি সেভাবে হয়তো জিনিসটা আসবে না, বাট আমি মুখে ওটা এক্সপ্লেন করে যত সম্ভব সলভ করা ট্রাই করবো ইনশাআল্লাহ। তো আমরা যদি টেইলর সিরিজ যাই, যেমন এই জিনিসগুলো রাখার ইচ্ছা ছিল না শুরুতে, বাট আপাতত এখনো ফার্নিশ করিনি। সো আচ্ছা আমি একটু টেইলর সিরিজ কথা বলি, যে আমাদের টার্গেটটা হচ্ছে কোনো একটা পয়েন্টে ফাংশনের ভ্যালু বের করা বেসড অন অন্য একটা পয়েন্টে ওই ফাংশনের ভ্যালু কত এবং তার ডেরিভেটিভ কত সেটার উপর বেস করে। ঠিক আছে? সো আমরা যদি এই এক্সাম্পলটা দেখি, এই জিরো অর্ডার এগুলো দেখো না, জাস্ট গ্রাফটা খেয়াল করো। এক্স এক্সিস এ বুঝতেছো এখানে এক্স আই ইকুয়াল টু 0 লেখা, আর এক্স আই প্লাস 1 এটা ইকুয়াল টু 1 লেখা। তার মানে আই তম পয়েন্ট হচ্ছে 0 তম পয়েন্ট, আই প্লাস 1 তম পয়েন্ট হচ্ছে আই প্লাস 1 তম হচ্ছে 1 নাম্বার পয়েন্টটা। ঠিক আছে? আর ওয়াই এক্সিস এ আমাদের ফাংশন অফ এক্স লেখা, তার মানে বুঝতেছো কোন একটা ফাংশনের ভ্যালু কত সেটা হচ্ছে আমরা ওয়াই এক্সিস এ পাচ্ছি। তাহলে আমাদের যে ফাংশনটা, সেই ফাংশনের গ্রাফটা বা কার্ভটা কেমন সেটা হচ্ছে এখানে দিয়ে দেওয়া আছে। যে ফাংশন বুঝতেছো, এই যে কালো বোল্ড রঙে যেটা, সেটা হচ্ছে আমাদের মেইন ফাংশন। তো আমাদের কাজটা হচ্ছে, আমাদের কাছে জানা আছে xi ইকুয়াল টু 0 এই পয়েন্টে ফাংশনের ভ্যালু কত,
এই রেজাল্টটা হচ্ছে আমাদের জানা আছে। তো এই পয়েন্টের ফাংশনের ভ্যালু হচ্ছে এফ অফ এক্স আই। বুঝতেছই যে এক্স আই তুমি যদি কোনো একটা ফাংশনের ইকুয়েশনে বসায় দাও তাহলে যে ভ্যালুটা পাও সেটা হচ্ছে আমার ফাংশনের পয়েন্ট। তো এফ অফ এক্স আইটা হচ্ছে আমার এক্স আই তম পয়েন্টের ফাংশনের ভ্যালু। আমাদের টার্গেট হচ্ছে ইমিডিয়েট যে পরের পয়েন্ট অর্থাৎ এক্স আই প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান, অর্থাৎ এই গ্রাফের 1 নাম্বার পয়েন্টে এইখানে ফাংশনের ভ্যালু কত সেই ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে। তো আমাদের প্রবলেম ডেফিনেশনটা কি সবার কাছে ক্লিয়ার যে আমাদের ইনপুটটা অ্যাকচুয়ালি কি এবং তার করেসপন্ডিং আমাদের টার্গেটটা অ্যাকচুয়ালি কি? এই আইডিয়াটা বুঝতে কারোর কাছে কনফিউশন জি স্যার, বুঝছি স্যার এটা। নাই? ওকে, তো হ্যাঁ, যদি বুঝতে পারি তো আমরা এই পয়েন্টের উপর বেস করে পরবর্তী একটা পয়েন্টে কোনো একটা ফাংশনের ভ্যালু বের করতে চাই। এখন কথাটা হচ্ছে এই জিনিসটা বুঝতেছই, এই কাজটাই করে হচ্ছে টেইলর সিরিজ। আমি জিনিসটা কিভাবে করে, তো আমরা যদি খুব সহজ ভাবে জিনিসটাকে চিন্তা করি যে মনে করো এই পয়েন্ট আর এই পয়েন্ট যদি একদম কাছাকাছি থাকতো, যে এক্স আই ইকুয়াল টু 0 আর এক্স ইকুয়াল টু 1 একদম কাছাকাছি থাকতো। আচ্ছা এইটা পরে বলি, মানে একটা সহজ অ্যাপ্রক্সিমেশন হচ্ছে আমাদের আমাদের কাছে কিন্তু অ্যাপ্রক্সিমেট করা, একদম এক্সাক্ট ভ্যালু বের না করলে হবে, কাছাকাছি কোনো একটা ভ্যালু হইলেই হইলো। এটা হচ্ছে আমাদের আইডিয়া। তো আমরা যদি এইভাবে চিন্তা করি যে এক্স আই তম পয়েন্টে ফাংশনের ভ্যালু যদি এফ অফ এক্স আই থাকে, তাহলে এক্স আই প্লাস ওয়ান তম পয়েন্টেও আমরা অ্যাপ্রক্সিমেট করি যে ভ্যালু কোনোভাবে চেঞ্জ হয় নাই। এক্স আই পয়েন্টে যদি ফাংশন অফ এক্স আই হয়, এফ অফ এক্স আই প্লাস ওয়ান এই পয়েন্টেও আমাদের ফাংশনের ভ্যালু এফ অফ এক্স আই প্লাস সরি এফ অফ এক্স আই হবে। তো এখানে একটা ছোট লেখা যে অ্যাপ্রক্সিমেশনটা হচ্ছে এমন যে এক্স আই তম পয়েন্টে ফাংশনের যে ভ্যালু আমরা অ্যাজিউম করতেছি যে এফ অফ এক্স আই প্লাস ওয়ান তম পয়েন্টেও ফাংশনের ভ্যালুটা হচ্ছে এক্স্যাক্টলি সিমিলার। এই যে আইডিয়াটা যে আগের পয়েন্টে যে ভ্যালু থাকবে পরের পয়েন্টেও সেম ভ্যালু থাকবে, এই অ্যাপ্রক্সিমেশনটাকে আমরা বলি হচ্ছে জিরো অর্ডার অ্যাপ্রক্সিমেশন। ঠিক আছে, এই অ্যাপ্রক্সিমেশনটাকে বলা হয় জিরো অর্ডার অ্যাপ্রক্সিমেশন, মানে একদম প্রথমটা হচ্ছে এই জিনিসটা। এখন কথা হচ্ছে তোমরা কি দেখে বুঝতেছো না যে এটা আসলে খুবই বাজে একটা অ্যাপ্রক্সিমেশন, যে কোথায় আমার অ্যাকচুয়াল হওয়ার কথা এই জায়গাতে এফ অফ এক্স আই প্লাস ওয়ান এর ভ্যালু, সেখানে আমরা অ্যাপ্রক্সিমেট করতেছি যে আমরা বলতেছি এক্স আই প্লাস ওয়ান এর ভ্যালু হচ্ছে এই জায়গাতে। তো এটা আসলেই খুবই একটা বাজে অ্যাপ্রক্সিমেশন, রাইট? বাট এই অ্যাপ্রক্সিমেশনটা কখন কাজ করবে, মানে কখন একদম এক্সাক্ট ভ্যালুটাই দিবে, এটা কেউ বলতে পারবো? বা কোশ্চেনটা কি বুঝতে পারছি? মানে বলতে যাচ্ছি কখন, মানে এখন তো এই কেসটার জন্য আমাদের এক্স আই প্লাস ওয়ান এর অ্যাপ্রক্সিমেশন হচ্ছে খুবই বাজে, কিন্তু কখন আমাদের অ্যাপ্রক্সিমেশন একদম এক্সাক্ট সলিউশন দিবে, কোনো ভুল হবে না, এই কেসটা কখন হবে? আচ্ছা, মানে জিনিসটা হচ্ছে আমাদের কার্ভটা নিচে নেমে গেছিল, এই জন্যই হচ্ছে আমরা বুঝতেছি যে খুবই বাজে একটা অ্যাপ্রক্সিমেশন আসছে। কিন্তু কার্ভটা যদি নিচে না নামতো, এইভাবে একটা স্ট্রেইট লাইনের মতো করে আসতো, ইন দ্যাট কেস আমার আগের পয়েন্টে যে ভ্যালু পরের পয়েন্টও সেম ভ্যালুতে হইতো না। সবাই কি ধরতে পারতেছি? এটা আসলে কোন কেস যখন আমাদের সব পয়েন্টে সেম ভ্যালু থাকে, এটাকে আমরা আসলে নরমালি কি বলি? স্যার স্ট্রেট লাইনটা কিভাবে টানা হলো এটা বুঝি নাই স্যার। মানে আলটিমেটলি এই যে একটা কালো বোল্ড দেখতেছো, এটা আসলে কি কোন একটা ফাংশনের গ্রাফ, তাই না? যে কোন একটা ফাংশনের বিভিন্ন পয়েন্টে তুমি পয়েন্ট গুলা বসাইছো এবং তার রেসপেক্টে পয়েন্টটা টেনে দিছো, তো এই কালো লাইনটা হচ্ছে ওই ফাংশনের গ্রাফ। তো গ্রাফটা আসলে একরকম হইতে পারে না, অনেক রকম ভাবে হইতে পারে। যদি আমাদের গ্রাফটা এমন হয়, আমি একটু পেইন্ট নিয়ে আসি, যে যদি আমাদের গ্রাফটা এমন হয় যে মনে করো এখানে একটা আছে, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ ওয়াই অক্ষ, আমাদের গ্রাফটা একটু আগে যেভাবে ছিল সেটা ছিল হচ্ছে তোমার এরকম করে নিচের দিকে নামছিল, বাট আমাদের গ্রাফটা কি এমনও হইতে পারে না যে এটাও একটা ফাংশনের গ্রাফ, এই স্ট্রেট লাইনটা? ইন দ্যাট কেস আমার এক্স আই তম পয়েন্টে যেই ভ্যালু থাকবে এক্স আই প্লাস ওয়ান তম পয়েন্টও কি সেম ভ্যালু থাকবে না? মানে এখানে যেই ভ্যালু আমি পাবো আমার এই পয়েন্টও কি এক্স্যাক্টলি সেম ভ্যালু পাবো না, মানে এই জায়গাটাতে? জি স্যার। সবাই কি ধরতে পারতেছি? মানে কথাটা হচ্ছে এই জন্যই বলতেছি কারণ তোমার এই এক্স আই প্লাস ওয়ান আর মানে এই এক্স আই এবং এফ অফ এক্স আই এই কেসে যদিও ভুল, কিন্তু আমার গ্রাফটা যদি একটা স্ট্রেইট লাইন হইতো, ইন দ্যাট কেস কিন্তু এই জিরো অর্ডার অ্যাপ্রক্সিমেশন ভুল ভ্যালু দিত না। তো জিরো অর্ডার অ্যাপ্রক্সিমেশন এই স্ট্রেইট লাইনের কেস হচ্ছে ঠিক ভ্যালু দেয়, এবং এই স্ট্রেইট লাইনটার কেসটা আসলে কি বলা হয় এটা কি বলতে পারবো? মানে নরমালি এটাকে আমরা কি বলি?
ভ্যালুটা কি হয়ে আছে? আচ্ছা, মানে তোমার আসলে বলতে পারবে, বাট আমি অ্যাকচুয়ালি কি বোঝাতে চাচ্ছি এটা মনে হয় বুঝতে একটু কনফিউশন হচ্ছে। মানে আমরা যখন এরকম কোন একটা স্ট্রেট লাইনের গ্রাফ পাই, এটাকে আমরা আসলে বলি ওই জায়গাটাতে ভ্যালু হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে? তো যখন আমার ভ্যালু কনস্ট্যান্ট হয়ে থাকবে, ইন দ্যাট কেস, যখন আমার ভ্যালুটা কনস্ট্যান্ট হয়ে থাকবে, ইন দ্যাট কেস জিরো অর্ডার অ্যাপ্রক্সিমেশন হচ্ছে এক্সাক্ট ভ্যালু দিবে। ঠিক আছে? জিরো অর্ডার অ্যাপ্রক্সিমেশনের আরেকটা মোটিভেশন হচ্ছে, আহ, চিন্তা করে দেখো, জিরো অর্ডার অ্যাপ্রক্সিমেশন যদি আমার এই পয়েন্টটা যেখানে এই যে xi, আমার xi প্লাস ওয়ানটা একদম যদি ওর গায়ের সাথে লাগানো থাকতো, যে 0.00001, একদম খুব কাছাকাছি একটা পয়েন্ট, ইন দ্যাট কেস এই গ্রাফটায় দেখো xi আর xi প্লাস ওয়ান যদি খুব কাছাকাছি হয়, তাহলে এদের ভ্যালুটা কি একদম ইমিডিয়েট পর যে ভ্যালু আছে তার সঙ্গে খুব একটা ডিফারেন্স থাকবে? তখন কিন্তু খুব একটা ডিফারেন্স থাকবে না। এই আমার কথাটা কি সবাই বুঝতে পারতেছি? মানে এইখানে যে গেল, এই যে রেড ডটটা, তার একদম গায়ের সাথে ওকে, তোমরা অ্যাকচুয়ালি কতটুকু শুনছো? কেউ একজন বলতে পারবো যে কতটুকু পর্যন্ত আসলে শোনা গেছে? কনস্ট্যান্ট পর্যন্ত ওই যে বলছিলেন যে এটা স্ট্রেট হলে এটা কনস্ট্যান্ট। আচ্ছা আচ্ছা, ওকে। সো কনস্ট্যান্টের কথাটা হইলো, আচ্ছা নেক্সট যে আইডিয়াটা সেটা হচ্ছে এরকম, যে যদি আমাদের xi আর xi প্লাস ওয়ান যদি খুবই কাছাকাছি জায়গায় থাকে, ইন দ্যাট কেসও আসলে জিরো অর্ডার অ্যাপ্রক্সিমেশন বেশ ভালো অ্যাপ্রক্সিমেশন দিবে। কেন এটা বলতেছি? কারণ যদি মনে করো xi তম পয়েন্টে আমার ভ্যালুটা হচ্ছে f অফ xi, এই জায়গাটা, এখান থেকে আমি যদি আমার এই লাল রঙের ডটটা সামান্য একটু ডান দিকে নেই, ইন দ্যাট কেস তোমার এই কালো কার্ভের মধ্যে খুব একটা ডিফারেন্স আসলে খেয়াল করা যাবে না। তো এই কেসে আবার xi এবং xi প্লাস ওয়ান খুব কাছাকাছি হয়, জিরো অর্ডার অ্যাপ্রক্সিমেশন এই কেসেও খুবই ভালো একটা রেজাল্ট দিবে। ঠিক আছে? ইন দ্যাট কেস ইরোরটা অনেক কম হবে। সো জিরো অর্ডার অ্যাপ্রক্সিমেশন এই কেসটাতে যদিও বাজে রেজাল্ট দিচ্ছে, কিন্তু যদি আমাদের কনস্ট্যান্ট ভ্যালু হয় খুব ভালো ভ্যালু দিবে। আবার এই পয়েন্টগুলো যদি খুবই কাছাকাছি হয়, ইন দ্যাট কেসও জিরো অর্ডার অ্যাপ্রক্সিমেশন বেশ ভালো রেজাল্টই দিবে। ঠিক আছে? তো এইটা ছিল আমাদের জিরো অর্ডার অ্যাপ্রক্সিমেশন। পয়েন্টটা হচ্ছে, তুমি দেখতেছো যে আমাদের কার্ভটা নিচের দিকে নামার কারণে আমাদের পয়েন্টের অ্যাপ্রক্সিমেশনটা বেশ বাজে হয়েছে, রাইট? যেখানে অ্যাপ্রক্সিমেশনটা হওয়া উচিত ছিল নিচের এই জায়গায়, সেখানে আমার অ্যাপ্রক্সিমেশনটা হয়েছে উপরের এই জায়গায়। তো আমার অ্যাপ্রক্সিমেশনটা যদি এই জায়গায় না হয়ে আরেকটু আমি নিচের দিকে নামাইতে পারতাম, ঠিক আছে? এটা কিন্তু অ্যাপ্রক্সিমেশন, এক্সাক্ট ভ্যালু না, আমরা কোনো কাহিনী কাচাল করে রেজাল্ট নিয়ে আসতে চাই। তো আমরা যদি অ্যাপ্রক্সিমেশনটা এই জায়গায় না করে আরেকটু নিচের দিকে নামাতে পারতাম, ইন দ্যাট কেস আমাদের এই ইরোডটা, যে বিশাল বড় একটা লাইন, এই ইরোডটা তখন আরেকটু কম হইতো। এই আইডিয়াটা কি সবাই বুঝতে পারতেছি? যে যদি আমাদের এই পয়েন্টটা এখানে না হয়ে আরেকটু নিচের দিকে নামানো কোনোভাবে পসিবল হইতো, ইন দ্যাট কেস আমাদের ইরোডটা আরো অনেক কম হইতো। তো আমরা নিচের দিকে নামানোর প্ল্যান করতেছি, রাইট? এখন আচ্ছা, এটা কি সবাই বুঝতে পারছি? বা এই আইডিয়াটা কারো কোনো কোশ্চেন আছে? যে আমরা আসলে আমাদের টার্গেট, নেক্সট টার্গেট হচ্ছে এই পয়েন্টটাকে আরেকটু নিচের দিকে নামানো, মানে অ্যাপ্রক্সিমেশনটাকে। জি স্যার। ওকে, সো এই আইডিয়াটা যদি বুঝি, এখন আমার কোশ্চেন হচ্ছে যে আমি যদি এখন কার্ভটা এমন হয়, যে মনে করে একটু আগে কার্ভটা ছিল এখান থেকে আমরা নিচের দিকে নামছি, বাট সেটা না করে এখন যদি আমি এই জায়গা থেকে উপরের দিকে যেতে চাই, ইন দ্যাট কেস আমার xi তম পয়েন্ট হচ্ছে এই জায়গাটা। ঠিক আছে? সো আমার ভ্যালু যে এখানে xi প্লাস 1 ও আমার ভ্যালু হচ্ছে সেট। আচ্ছা, এখানে একটু বাঁকা হয়ে গেছে, বাট একটু বুঝে নাও আর কি, এই জিনিসটা একই লাইনে আছে। সো xi প্লাস 1 এই পয়েন্টের আমার জিরো অর্ডার অ্যাপ্রক্সিমেশন হচ্ছে এটার সঙ্গে সেম লাইনে পড়ছে। তাহলে একটু আগের আইডিয়া অনুযায়ী আমরা এখন এই পয়েন্টটাকে কোন দিকে উঠাতে চাই, উপরের দিকে নাকি নিচের দিকে? উপরে, উপরের দিকে। উপরের দিকে। সবাইকে এটা বুঝতেছি? মানে একটু আগের আইডিয়াতে ছিল আমরা চাচ্ছিলাম এই পয়েন্টটাকে নিচের দিকে নামাইতে, এখন আমরা চাচ্ছি এই পয়েন্টটাকে উপরের দিকে উঠাইতে। তাহলে এই দুইটা জিনিসকে কেন আমাদের একটা উপরের দিকে উঠা এবং একটা নিচের দিকে নামানোর আইডিয়া হইলো, বা কিসের উপর বেস করে আসলে আমরা উপরের দিকে বা নিচের দিকে উঠতেছি? এরর কম করার জন্য। ইরর কম করার জন্য, বা পয়েন্টটা হচ্ছে আমাদের গ্রাফটা এখানে আসলে নিচের দিকে নামতেছিল, সেজন্য ট্রু ভ্যালুটাও আমার এখানে নিচের দিকে চলে আসছিল। এই জায়গাতে আমার গ্রাফটা উপরের দিকে উঠতেছে, তো আমার ট্রু ভ্যালুটা এই জন্য আসলে উপরের দিকে আমাকে আরো যেতে হবে ট্রু ভ্যালুটা পাওয়ার জন্য। সো গ্রাফের যেই মানে কার্ভেচারটা, সেইটা আমাকে
ডিরেক্ট করে দিচ্ছে আমার ট্রু ভ্যালুটা পাওয়ার জন্য আমাকে কি উপরের দিকে যেতে হবে নাকি নিচের দিকে যেতে হবে। তাহলে এই কার্ভেচারটাকে আমরা কিভাবে ক্যাপচার করতে পারি কোন একটা ইকুয়েশনে, মানে গ্রাফটা কি উপরের দিকে উঠছে নাকি নিচের দিকে নামতেছে? যে কোনো আইডিয়া ফাইন, মানে যত সিডি মনে হোক না কেন বললো। স্যার ওয়াই এর ভ্যালু গ্রেডিয়েন্ট। দুইটা কথা আসছে, দুজনে একটু ওভারল্যাপ করে হয়েছে। ফার্স্ট জন যেটা বুঝলাম ওয়াই এর ভ্যালু সামথিং, কি বললাম? স্যার ওয়াই এর ভ্যালু বাড়তেছে, তাহলে এর জন্য স্যার উপরের দিকে উঠতেছে। আচ্ছা, এটা একটা আইডিয়া। সেকেন্ড জন কি বলছিল? সো গ্রেডিয়েন্টের ভ্যালু। গ্রেডিয়েন্টের কথাটা। সো একজন বলতেছিল যে ওয়াই এর ভ্যালু বাড়তেছে, তার রেসপেক্টে আমরা বুঝে নেব। কিন্তু কথা হচ্ছে তোমার কাছে খালি ফাংশনের ইকুয়েশনটা আছে, মানে তুমি কিভাবে বুঝবা যে মানে ওয়াই এর ভ্যালু কি এখন বাড়তেছে নাকি কমতেছে? কারণ তুমি তো অ্যাকচুয়াল ভ্যালুটা জানো না, তুমি একটা অ্যাপ্রক্সিমেশন করছো, কিন্তু আমরা এই ছবি দেখে বুঝতেছি আমাদের আসলে উপর দিকে উঠতে হবে। কিন্তু আমি তোমাকে যদি শুধু একটা জিরো অর্ডার অ্যাপ্রক্সিমেশন দেই, এখন কিন্তু তুমি পুরাই ব্ল্যাঙ্ক, আমাকে ওয়াই এর ভ্যালু উপরের দিকে উঠতে হবে নাকি নিচের দিকে নামতে হবে। সো এই জিনিসটাকে আসলে ইনকর্পোরেট করা হচ্ছে গ্রেডিয়েন্ট বা ডেরিভেটিভ বা স্লোপ। জিনিসটা হচ্ছে তুমি যদি কার্ভটা দেখো, এই পয়েন্টে ভ্যালুটা আসলে কার্ভটা কোন দিকে, মানে সরি স্লোপটা উপরের দিকে। এই স্লোপ যখন মানে একটা পজিটিভ স্লোপ, অ্যাকচুয়ালি তুমি যদি tan থিটার রেসপেক্টে চিন্তা করো, এটা হচ্ছে একটা পজিটিভ স্লোপ এবং তার রেসপেক্টে এই ভ্যালুটাকে এখন আমাদের উপরের দিকে উঠতে হচ্ছে। আর এখানে যদি আসো, এই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি নিচের দিকে স্লোপ এবং এটা অ্যাকচুয়ালি একটা নেগেটিভ স্লোপ, এবং এইখানে অ্যাকচুয়ালি আমাদের এখান থেকে ভ্যালুটাকে নিচের দিকে নামাতে হচ্ছে। তো আমার কার্ভটার স্লোপ কেমন তার উপর বেস করে আসলে আমরা আমাদের নেক্সট অ্যাপ্রক্সিমেশনটা চিন্তা করতে পারি। এবং নেক্সট অ্যাপ্রক্সিমেশনের আইডিয়াটা ছিল এইটা, যাতে আমরা আমাদের ট্রু ভ্যালু দিকে আমরা একটু ক্লোজারে চলে যেতে পারি, মানে একটু ক্লোজ করতে পারি, ট্রু ভ্যালুর কাছাকাছি যেতে পারি। ঠিক আছে? সো এই আইডিয়াটাকে ইনকর্পোরেট করে হচ্ছে আমাদের ছিল জিরো অর্ডার ফার্স্ট অর্ডার অ্যাপ্রক্সিমেশন। সো ফার্স্ট অর্ডার অ্যাপ্রক্সিমেশন বলে কি, যে আগে ছিল এই জায়গায়, এখন আমরা এখান থেকে নিচে নামবো, কিন্তু নিচে নামবো কতটুকু, এইখানে যে স্লোপটা আছে সেই স্লোপের করেসপন্ডিং ইমপ্রুভমেন্ট করব। সো স্লোপটা আমাকে যতটুকু নিচে নামায় এতটুকু ডিসটেন্স আমরা হচ্ছে নিচে নেমে চলে আসবো। ঠিক আছে? সো এতটুকু নিচে নামার সিস্টেমটা তাহলে কি হবে, আমার আগে যেটুকু ভ্যালু ছিল ওয়াই এর ভ্যালু, তার সঙ্গে যদি আমরা কোনো একটা ভ্যালু যোগ বা বিয়োগ করি, কোনো একটা ফিক্সড ভ্যালু, সেই ভ্যালু অনুযায়ী তাহলে আমরা ওয়াই ভ্যালুটাকে নিচের দিকে নামাই দেব। ঠিক আছে? তো এই যে সামান্য একটা ভ্যালু যোগ বা বিয়োগ করা, যাতে হচ্ছে আমরা ওয়াই ভ্যালুটাকে আরো নিচের দিকে নামাইতে পারি, এই ভ্যালুটাই হচ্ছে আমাদের এফ প্রাইম অফ এক্স আই ইনটু এক্স আই প্লাস 1 মাইনাস এক্স আই। এখন এটা হঠাৎ করে দেখলে আমি শিওর না তোমার বুঝতেছে কিনা, সো আমরা একটু ছোট একটু ভেঙে ভেঙে দেখা ট্রাই করি জিনিসটা আসলে কিরকম। সো এখানে হচ্ছে আমাদের ওই যে ডেরিভেটিভ ইকুয়েশন আমরা সবসময় দেখে আসছি সেই ইকুয়েশনটা। সো এগেইন একটু কাপা কাপা হাত, জিনিসটা দেখো যে যদি আমাদের এরকম একটা লাইন থাকে, এই লাইনটা হচ্ছে আমরা ডেরিভেটিভ বের করতে চাই, ডট ডট লাইনটা। ঠিক আছে? সো এইটাকে আমরা বলেছি এ অ্যাঙ্গেল। তো তোমরা এই ইকুয়েশন অবশ্যই জানো যে tan থিটা মানে কি বা tan a এটা মানে কি, লম্ব বাই ভূমি, সো y বাই x। তো আমি যদি এটাকে একটু কাহিনী করে লিখি যে y কে বামে লিখবো, ইন দ্যাট কেস আমরা এটা গুণ করে নিচের x টা এটার সঙ্গে গুণ হবে, তাই এটা হবে কি x tan a। তো আমাদের tan a মানে হচ্ছে আসলে ডেরিভেটিভ। ঠিক আছে? যদি আমার লাইনের ইকুয়েশন f অফ x হয়, আমরা এই tan a টাকে লিখতে পারি f প্রাইম অফ x, ফার্স্ট ডেরিভেটিভ। ঠিক আছে? সো স্লোপ tan এও লেখা যায় অথবা f প্রাইম অফ x এভাবেও লেখা যায়, দুটোই আসলে আমাদের ক্ষেত্রে সেম জিনিস। এবং তার মানে আসলে জিনিসটা কেমন দাঁড়াচ্ছে, y ইকুয়াল টু হচ্ছে x, মানে এই যে এখান থেকে শুরু হয়েছে সেখান থেকে y এর ডিসটেন্স, এটা হচ্ছে আমাদের x, তার সঙ্গে এই লাইনের ডেরিভেটিভ অর্থাৎ f প্রাইম অফ x, এটা আমরা লিখতে পারি। y হচ্ছে আমাদের হাইটটা। এই আইডিয়াটাকে এখন আমরা এটার সঙ্গে একটু মিলাই, যে এই জিনিসটা হচ্ছে আমাদের হাইটটা, এইটা হচ্ছে আমরা যোগ বা বিয়োগ করতে চাই। আসলে যোগ বা বিয়োগ করতে চাই ডিপেন্ডিং অন দ্য স্লোপ ভ্যালু। সো স্লোপের প্লাস নাকি মাইনাস স্লোপ সেটাই আমাদের ডিটেক্ট করে দিবে আমরা কি যোগ করতে চাই নাকি বিয়োগ করতে চাই। ঠিক আছে? তো জিনিসটা হচ্ছে যেই ভ্যালুটা আমরা যোগ বা বিয়োগ করব সেই ভ্যালুটা তাহলে কি হবে, সেই ভ্যালুটা হচ্ছে এই ওয়াইটা আসে কোত্থেকে, এই এক্স ইনটু আমার যে লাইনটা আছে, মানে এই যে পয়েন্টটা, সেই পয়েন্টের ডেরিভেটিভ থেকে। সো এইটা ডেরিভেটিভ হচ্ছে f প্রাইম অফ x, সেটা হচ্ছে এটাকে লেখা হয়েছে। আর এই যে লাইনটা, এই যে f অফ xi থেকে f অফ xi প্লাস 1, নিচের দিকে যদি তাকাও এই লাইনটা মানে কি xi প্লাস 1 মাইনাস xi। সো এটাকে এই জন্য লেখা যায় হচ্ছে f প্রাইম অফ xi ইনটু xi প্লাস 1 মাইনাস xi। এইটা আসলে কিছুই না, এটা আসলে হচ্ছে এই যে জিনিসটা আছে, এই যে একটা ডিসটেন্সটা আমরা যে নিচের দিকে নামার চেষ্টা করছিলাম,
সেই ডিস্টেন্সে আসলে ইনকর্পোরেট করতেছে এই ছোট টার্মটা। এখন কথা হচ্ছে পজিটিভ না নেগেটিভ এটা আমরা কিভাবে ডিরেক্ট করবো, মানে কি আমরা নিচের দিকে নামতে চাই নাকি উপরের দিকে উঠতে চাবো, এই ভ্যালুটা এই প্লাস বা মাইনাসটা কোত্থেকে আসতেছে তুমি চিন্তা করে দেখো। এখানে যে স্লোপটা এই কার্ভের জন্য এই স্লোপটা আসলে হচ্ছে একটা নেগেটিভ স্লোপ। তো তোমার যদি tan থিটার রেসপেক্টে চিন্তা করো, এই দিকে হচ্ছে আমার অ্যাঙ্গেলটা হইছে, ঠিক আছে, যেহেতু আমার এখানে অ্যাঙ্গেল হইছে অর্থাৎ মানে পুরোই রিভার্স সাইডের এই পাশটায়, তো এই জায়গাটাতে হচ্ছে আমার tan থিটা নেগেটিভ এবং তার করেসপন্ডিংলি আমার স্লোপটাও হচ্ছে নেগেটিভ। তো পয়েন্টটা হচ্ছে তুমি যখন নেগেটিভ এখানে একটা মাইনাস হয়ে যাচ্ছে, তো আগে ভ্যালু ছিল f অফ xi, তার সঙ্গে তুমি একটা ভ্যালু নেগেটিভ করতেছো এবং তার করেসপন্ডিং মানে নিচের দিকে নেমে এই জায়গাতে হচ্ছে আমার নেক্সট অ্যাপ্রক্সিমেশনটা পাচ্ছি। তো এই যে সেকেন্ড আমরা যে অ্যাপ্রক্সিমেশন পাচ্ছি এই অ্যাপ্রক্সিমেশনটাকে আমরা বলছি হচ্ছে ফার্স্ট অর্ডার অ্যাপ্রক্সিমেশন। অনেকগুলা কথা বলছি, বাট আইডিয়াটা বুঝতে কারো কোশ্চেন বা কনফিউশন না বুঝতে পারলে অবশ্যই বলো। নাই, সো যদি আমরা বুঝতে পারি, সো আমাদের টার্গেট ছিল আস্তে আস্তে বেটার অ্যাপ্রক্সিমেশনের দিকে যাওয়া। সো ফার্স্ট অর্ডার অ্যাপ্রক্সিমেশন আসলে আমাদেরকে একটা বেটার অ্যাপ্রক্সিমেশনের দিকে নিয়ে যায় এবং এটা আমরা ইউজ করছি একটা সিম্পল ফার্স্ট ডেরিভেটিভ ইউজ করে, তার করেসপন্ডিং একটা ইকুয়েশন আমরা এখানে পেয়ে গেছি। পয়েন্টটা হচ্ছে যে তার মানে যত আমরা নিচের দিকে যাব, আচ্ছা এই জিনিসটা তাইলে কখন ঠিক মতো কাজ করবে, মানে কখন এই ফার্স্ট অর্ডার অ্যাপ্রক্সিমেশনটা আমাকে একটা এক্সাক্ট সলিউশন দিবে, এটা কেউ বলতে পারবো? কখন ফার্স্ট অর্ডার অ্যাপ্রক্সিমেশনটা অ্যাকচুয়াল আমাকে একটা ঠিক সলিউশন দিবে, মানে কোনো এখনো কিন্তু আমাদের এরর আছে এই জায়গা থেকে, এখনো আমাদের ভালোই ডিসটেন্স আছে, কিন্তু কখন আমাদের এরকম কোনো ডিসটেন্স থাকবে না, এক্সাক্ট সলিউশন সে আমাকে পৌঁছে দিবে, কেউ বলতে পারবো? জিনিসটা হচ্ছে যদি আমাদের একটু আগে কার্ভটা যদি স্ট্রেট লাইন হইতো সেটার জন্য কেমন হয় সেটা আমরা বললাম, কিন্তু কার্ভটা যদি স্ট্রেট লাইন না হয়ে যদি এরকম টাইপ স্ট্রেট লাইন হইতো, ইন দ্যাট কেস কি হইতো, ফার্স্ট অর্ডার অ্যাপ্রক্সিমেশন বলতে হচ্ছে আমাকে জিরো অর্ডার অ্যাপ্রক্সিমেশন বলতো এই জায়গায়, কিন্তু ফার্স্ট অর্ডার অ্যাপ্রক্সিমেশন আমাকে ঠিক মতো এই পয়েন্টেই অ্যাপ্রক্সিমেট করে দিত, কারণ সে হচ্ছে আসলে স্লোপ কম্পিউট করে এবং স্লোপটা সে তখন ঠিকঠাক মতোই ধরতে পারতো, তার করেসপন্ডিং এক্সাক্ট যতটুকু ভ্যালু বিয়োগ করা দরকার ছিল ঠিকঠাক মতো সে তখন বিয়োগও করতে পারতো। তোমরা কি বুঝতেছো নাকি এই পেইন্টের আইডিয়াটা থেকে আরো কনফিউজ হয়ে গেছো? একটু রেসপন্স করো, না আসলে কিছু বুঝতেছি না কি অবস্থা না অবস্থা। আচ্ছা, এই যে বললাম ফার্স্ট অর্ডার অ্যাপ্রক্সিমেশনটা তোমার যখন হচ্ছে একটা লিনিয়ার ইকুয়েশন হবে, ইন দ্যাট কেস সে ঠিক মতো কাজ করবে, এই আইডিয়াটা বুঝতে কারো কনফিউশন? ওকে, তো যদি বুঝতে পারি এখন তাহলে পয়েন্টটা হচ্ছে এই ফার্স্ট অর্ডার বা সেকেন্ড অর্ডার সরি জিরো অর্ডার বা ফার্স্ট অর্ডার এটার আইডিয়া গুলা থেকে আমরা আস্তে আস্তে ইমপ্রুভ করতেছিলাম একটা একটা করে কি বলে ডেরিভেটিভ অ্যাড করে। সো এই আইডিয়াটার উপর বেস করে হচ্ছে টেইলর সিরিজ, যে তোমার কার্ভটা মানে তোমার যে গ্রাফটা তার কার্ভেচারটা আসলে ক্যাপচার করেই হচ্ছে আমাদের ডেরিভেটিভ গুলা। তো ফার্স্ট ডেরিভেটিভ দিয়ে আমরা হয়তো জাস্ট এইখানে এটা লিনিয়ার টাইপ পেলাম, সেকেন্ড ডেরিভেটিভ আমাদেরকে আসলে আরেকটু বেটার অ্যাপ্রক্সিমেশন দিবে, থার্ড ডেরিভেটিভ আরো বেটার অ্যাপ্রক্সিমেশন দিবে এবং এটার উপর আমরা বেস করে আসলে একটা একটা করে ডেরিভেটিভ টার্ম অ্যাড করে থাকি এবং তার রেসপেক্টে এই যেরকম করে ইকুয়েশনটা ফরম্যাট হয় সেভাবেই আসলে করে দেওয়া আছে এবং আলটিমেটলি আমাদের টেইলর সিরিজটার চেহারাটা হচ্ছে এরকম, যেটা একটু দেখতে খুবই বিদঘুটে বাট এত আসলে ঝামেলা কিছু না, মানে ইজিলি মনে রাখতে পারবা যে এফ অফ এক্স আই এফ অফ এক্স এত, এখানে 2 ফ্যাক্টোরিয়াল এখানে স্কয়ার এরকম করে হচ্ছে এক একটা টার্ম যোগ হয়েছে এবং আলটিমেটলি এমন একটা ইকুয়েশন ফরম্যাট করছে। তো এখানে একটা জিনিস হচ্ছে এই কোয়েশনটা হচ্ছে তোমার nth টার্ম পর্যন্ত হচ্ছে কি বলতে না করে দেওয়া আছে, লাস্টে হচ্ছে একটা আর n কথাটা অ্যাড করা হয়েছে। তো এই n টার্ম আসলে বোঝাচ্ছে হচ্ছে n অর্ডার অ্যাপ্রক্সিমেশন পর্যন্ত তুমি এটা দিয়ে করতে পারলা, n অর্ডার অ্যাপ্রক্সিমেশন যদি পর্যন্ত করো তারপরও তো আসলে আরো অনেক কিছু এনে দেওয়া যায়। তো পয়েন্টটা হচ্ছে তুমি যদি n অর্ডার অ্যাপ্রক্সিমেশন করো তারপরও কিছু টার্ম যে বাকি থেকে যায়, এই যে n+1 থেকে ইনফিনিটি, এই টার্মটাকে আমরা বলি হচ্ছে রিমাইন্ডার টার্ম এবং সেটাকে আমরা হচ্ছে এই rn দ্বারা মানে আইডেন্টিফাই করি, ঠিক আছে? তো আমাদের আসলে rn টা লাগবেই না আসলে আমাদের কোর্সের মধ্যে, মোস্টলি হচ্ছে এই সিরিজের একটু পার্টি লাগবে এবং সিরিজটার চেহারা যদিও বিদ্যুৎ হয় বাট আমাদের আসলে এত বেশি মানে মাথাও রাখা লাগবে না, হোপফুলি মোটামুটি একটা আইডিয়া করে গেলে আমরা এই ইকুয়েশন দিতে পারবো, মানে খুব একটা ঝামেলাও না, এখানে জাস্ট 2 ফ্যাক্টোরিয়াল 2 স্কয়ার 3 ফ্যাক্টোরিয়াল কিউব এরকম করে জিনিসটা আগাইছে।
আর এই যে 2 3 লেখা আছে এটা দিয়ে আসলে বোঝাচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ, এটা হচ্ছে থার্ড ডেরিভেটিভ, এটা হচ্ছে nতম ডেরিভেটিভ, এমন করে আইডিয়া। ওকে, আচ্ছা। আর এখানে যেটা বলতেছিলাম যে এমনিতে আমাদের এই ইকুয়েশনটা হচ্ছে nth টার্ম পর্যন্ত তোমাকে অ্যাপ্রক্সিমেশন দিচ্ছে, n টার্ম অ্যাপ্রক্সিমেশনের পরও যতটুকু বাকি আছে সেটার জন্য হচ্ছে আমাদের রিমাইন্ডার টার্ম। এই রিমাইন্ডারটা হচ্ছে nth টার্মের জন্য যে রিমাইন্ডার সেটা, সেই জন্য এখানে n+1 না লিখে আর n লেখা হয়। ওকে, সো এই রিমাইন্ডারটার জন্য এরকম একটা ইকুয়েশন ফরম্যাট করে দেওয়া আছে। আর এই যে একটা এপসিলন আছে, এই এপসিলনটা আসলে বলে যে আমাদের অ্যাপ্রক্সিমেট করার দরকার xi+1, আমাদের জানা আছে xi পয়েন্টের ভ্যালুগুলা। সো এই দুইটা পয়েন্টের যে কোনো একটা পয়েন্ট হচ্ছে আমাদের এই এপসিলন জিনিসটা, ঠিক আছে? সো তার রেসপেক্টে আমাদের আরো অনেক মানে কথাবার্তা আছে, বাট ওই ঝামেলাতে আমরা আসলে যাব না, কারণ এগেইন আমাদের এই টার্মটা আসলে খুব একটা এই কোর্সে আমরা ইউজই করবো না, ঠিক আছে? সো এখানে আরেকটা আইডিয়া হলো যে আমরা যেটা বলতেছিলাম xi+1 আর xi, এই দুটা ডিফারেন্সকে এই গ্রাফটার মধ্যে আসলে দিয়ে দেওয়া আছে যে xi আর xi+1 এই দুটা ডিফারেন্সকে আমরা হচ্ছে h বলতে পারি। এটা হচ্ছে আমাদের স্টেপ সাইজ, এরকম টাইপ একটা আইডিয়া আর কি। সো এই যত জায়গায় আমাদের এরকম এই যে xi+1 xi আছে, এরকম ডিফারেন্স আছে, প্রত্যেকটাকে আমরা আসলে যদি শুধু একটা h দিয়ে পরিচিত করে দিই, আমাদের ইকুয়েশন দেখা অনেক ইজি হবে, আমাদের ম্যাথমেটিক্যাল টার্মগুলো ইউজ করাটা অনেক সুবিধাজনক হবে। কিভাবে জিনিসটা সুবিধাজনক দেখো, যে xi+1 xi প্রত্যেকটা জায়গায় আমরা জাস্ট h করে বসাই দিছি। এবং এখন আইডিয়াটা হচ্ছে এরকম যে মনে করো কোন একটা পয়েন্টে তোমার যদি xi তম পয়েন্টে একটা ভ্যালু জানা থাকে এবং তার ডেরিভেটিভ জানা থাকে, আইডিয়াটা হচ্ছে তার থেকে 0.01 স্টেপ সাইজ, তার ইমিডিয়েট 0.01 স্টেপ সাইজ পর ওই ফাংশনের ভ্যালু কত হবে সেটা হচ্ছে তুমি এখন অ্যাপ্রক্সিমেট করতে পারবা, সেটা হচ্ছে এই ইকুয়েশন দিয়ে। সো ইন দ্যাট কেস তোমার ওই xi+1 এর ভ্যালু কত প্রতিবার ডিফারেন্স বের করা এরকম কিছু করা লাগবে না, তুমি জাস্ট h এর জায়গায় তোমার যে স্টেপ সাইজ জন্য দরকার এই যে 0.01 সেই ভ্যালুটা বসাই দিবা এবং তার করেসপন্ডিং হচ্ছে যে ক্যালকুলেশন আসে সেই ক্যালকুলেশন হচ্ছে করা যাবে। সো এগেইন অনেকগুলা কথা হয়ে গেছে, বাট টেইলর সিরিজের মানে আইডিয়াটাকে বোঝা গেছে অ্যাকচুয়ালি টেইলর সিরিজটা কেন কাজে লাগতেছে বা কিভাবে কোত্থেকে আমরা নিয়ে আসলাম। কারো কোনো কনফিউশন বা কোশ্চেন? ওকে, তো আমরা হচ্ছে টেইলর সিরিজের এখন একটা ছোট ম্যাথ দেখব। তো ম্যাথের প্রবলেমটা আমরা একবার করি। কোশ্চেনটা বলছে 0 থেকে 4th অর্ডার টেইলর সিরিজ এক্সপানশন ইউজ করতে বলছে, কোনটার জন্য? এই ফাংশনটাকে অ্যাপ্রক্সিমেট করার জন্য। তো ফাংশনটা হচ্ছে f(x = -1) মানে এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে। সো এই কোশ্চেনের মধ্যে একই সঙ্গে দুইটা কথা বলা, যেটা হচ্ছে কি তোমার xi মানে যেই পয়েন্টের ভ্যালু তুমি জানো সেই পয়েন্টটা তোমাকে দিয়ে দেওয়া আছে, অর্থাৎ 0তম পয়েন্টে তুমি ডেরিভেটিভ জানো এবং তুমি তো এখানে 0 বসালে সেই ভ্যালু বের করে ফেলতে পারবা। আর একই সঙ্গে তোমার স্টেপ সাইজ, ওই যে h এর কথা বলতেছিলাম, সেই h এর ভ্যালু তোমাকে দিয়ে দেওয়া আছে যে কত মানে কতটুকু স্টেপ সাইজে তোমাকে ভ্যালুটা অ্যাপ্রক্সিমেট করতে হবে। তো যেহেতু h এর ভ্যালু 1, তো অটোমেটিক্যালি বুঝতেছো 0 থেকে 1 স্টেপ পর অর্থাৎ xi+1 এর ভ্যালু হচ্ছে +1, এই জায়গাতে ফাংশনের ভ্যালু কত সেটা হচ্ছে তোমাকে অ্যাপ্রক্সিমেট করতে হবে, ঠিক আছে? সো প্রবলেম ডেফিনিশন নিয়ে কারো কোনো কনফিউশন, যে কি চাচ্ছে এই প্রবলেমটার মধ্যে, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? ওকে, হ্যাঁ বলো। কিছু বলতেছি আইডি 37। ওকে, সো যেটা বলতে চাচ্ছিলাম, তাহলে আমাদের টার্গেট হচ্ছে কোন একটা পয়েন্টে আমরা যদি ফাংশনের ভ্যালু জানি তার উপর বেস করে সেকেন্ড একটা পয়েন্টে ফাংশনের ভ্যালু বের করতে চাই। এখানে একটা ছোট কথা অ্যাড করে রাখি, আমাদেরকে বলতেছে যে এই ফাংশনের ভ্যালু অ্যাপ্রক্সিমেট করার জন্য, কিন্তু তুমি ফাংশনটা দেখে বুঝতেছো আমি যদি এই 1 ভ্যালুটা এখানে বসাই দিই তাহলে আমি একটা এক্সাক্ট ভ্যালু পেয়ে যাব, তাহলে আর অ্যাপ্রক্সিমেট করা ঝামেলা করার দরকার কি, তাই না? তোমাকে বলছে xi+1 এ ফাংশনের ভ্যালু ক্রিয়েট করার জন্য, এটার জন্য টেইলর সিরিজ ইউজ করা দরকার কি? আমি ডিরেক্ট এই f(1) বসাই দিব, তার করেসপন্ডিং যে ভ্যালু আসে আমি জাস্ট ক্যালকুলেট করব, এটাই আমার অ্যানসার। হ্যাঁ, এইটা অ্যাকচুয়ালি মানে এই সব প্রবলেমের জন্য এটাই আসলে অ্যানসার, কিন্তু যখন ওই যে আমরা একটা ইকুয়েশন দেখাচ্ছিলাম e⁻x বা sin x এরকম টাইপ যখন তোমার ফাংশনটা হবে,
তখন কিন্তু তুমি এত সুন্দর করে জাস্ট 1 বসাবে অ্যান্সার পেয়ে যাবে এমন হবে না। তো ওই প্রবলেম গুলার জন্য যাতে ওই প্রবলেম আমরা ট্যাকল করতে পারি সেটার জন্যই খুবই টয় প্রবলেম হচ্ছে এই প্রবলেমটা। এইটা সলভ করার মাধ্যমে আমরা আসলে অন্য প্রবলেম গুলা কিভাবে অ্যাপ্রোচ নেবে সেটা আইডিয়াটা ক্লিয়ার করব। ঠিক আছে? ওকে, সো যেহেতু আমাদের এই 1 xi প্লাস 1 এই পয়েন্টে আমাদের ফাংশন ভ্যালু অ্যাপ্রক্সিমেট করতে বলছে, তো এইসব প্রবলেমে যদি আমাদের ট্রু ভ্যালু মানে ট্রু এরর ক্যালকুলেট করতে বলে দেয় কোশ্চেনের মধ্যে, ইন দ্যাট কেস আমাদের অবশ্যই ট্রু এররটা ক্যালকুলেট করতে হবে। যদি অ্যাপ্রক্সিমেট এরর বের করতে বলে তাহলে অ্যাপ্রক্সিমেট এরর বের করতে হবে। ঠিক আছে? সো কোশ্চেনে জেনারেলি বলা থাকবে কি করতে হবে। তো বইয়ের এক্সাম্পলের মধ্যে অনেক সময় এইসব কথাবার্তাগুলো স্কিপ করে যায়, বাট আমরা যখন অ্যাকচুয়াল মানে কোনো প্রবলেম সলভ করব তখন অবশ্যই ওইসব কোশ্চেনের মধ্যে কোন টাইপ এরর তোমাকে বের করতে হবে সেটা স্পষ্ট লিখে দেওয়া থাকবে এবং সেই কাজটাই তোমাকে তখন করতে হবে। ঠিক আছে? তো আমরা যদি আমাদের প্রবলেমটা একটু দেখি যে সবার ফার্স্টে, আচ্ছা এখানের মধ্যে আসলে একটু অ্যানিমেশন অ্যাড করার জায়গা ছিল বাট আমি আর কি মানে ফার্নিশ করতে পারিনি, সো একবারে সলিউশন চলে আসবে। সো কিভাবে কি হচ্ছে এটা একটু সবাই খেয়াল করি। সো জিনিসটা হচ্ছে সবার ফার্স্টে আমরা হচ্ছে যেটা করতে চাই যে আমরা চাই প্রতি স্টেপে ট্রু এররটা ক্যালকুলেট করব, মানে এই প্রবলেম আসলে সেই কাজটা করা হয়েছে। তো এই কাজটা করার জন্য যেহেতু ট্রু এরর বের করতে চাই তাহলে ট্রু ভ্যালু কত এটা আমাদের বের করতে হবে। তো আমাদের যেহেতু xi প্লাস 1 এই পয়েন্টে ফাংশনের ভ্যালু বের করতে বসলে তাহলে এই 1টা আমি যদি ফাংশনে বসায় দেই, ইন দ্যাট কেস যেই ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে আমার ট্রু ভ্যালু। তাহলে তুমি f অফ 1 যদি বসাও এই পুরো ইকুয়েশনটা সলভ করো, তার করেসপন্ডিং একটা সিঙ্গেল ডিজিট পাবা মানে কোনো একটা ভ্যালু পাবা, সেটাই আমি ট্রু ভ্যালু হিসেবে কাউন্ট করব এবং সাবসিকুয়েন্ট স্টেপে আমি যখন কোনো একটা ভ্যালু অ্যাপ্রক্সিমেট করব সেই ভ্যালুটা কতটুকু ভালো তখন আমরা সেই ট্রু ভ্যালুর করেসপন্ডিংলি একটা কম্পেয়ার করতে পারবো। ঠিক আছে? সো আমরা যদি আমাদের এখন ম্যাপটা শুরু করি, তো এখানে সবার ফার্স্টে এই যে f অফ 0 তে ভ্যালু কত সেটা বের করে নিয়ে নিছে, কারণ আমার তো xi তম পয়েন্টে কোন ভ্যালু সেটাও লাগবে, আর ট্রু ভ্যালুটার জন্য আমার f অফ 1 এ কোন ভ্যালু 0.2 সেটা হচ্ছে আমাকে বের করে মানে এই প্রবলেমটাকে আগেই বের করে ফেলছে। তো এখন যদি আমরা টেইলর সিরিজের কাজগুলো শুরু করি, তো 0 তম অ্যাপ্রক্সিমেশন আমাদেরকে বলে যে জাস্ট আগের পয়েন্টে যে ভ্যালু পরের পয়েন্টেও সেই ভ্যালু, এটা অ্যাপ্রক্সিমেট হিসেবে নাও। তো সেই কাজটাই করা হয়েছে এই জায়গায়। দেখো অ্যাপ্রক্সিমেশনের জন্য হচ্ছে এরকম একটা কার্ভেচার টাইপ সাইন ইউজ করা হয়েছে। যখন আমরা এক্সাক্ট সলিউশন দেই তখন আমরা শুধু ইকুয়াল দিই, বাদ বাকি সবসময় হচ্ছে আমরা এরকম কার্ভেচার টাইপ একটা সিম্বল দিই। ঠিক আছে? সো এইখানে জিরো অর্ডার অ্যাপ্রক্সিমেশন বলে কি n ইকুয়াল টু 0 এর জন্য ইমিডিয়েট আগের পয়েন্টে যে ভ্যালু ছিল, ইমিডিয়েট আগের পয়েন্টে ভ্যালু ছিল 1.2, তো আমরা অ্যাপ্রক্সিমেট করতেছি f অফ xi প্লাস 1 এও আমাদের ভ্যালু হচ্ছে 1.2। তো এখানে যখন আমি 1.2 বলতেছি তার করেসপন্ডিং মানে এগেইন এখানে মানে মাঝে মধ্যে একটু উল্টাপাল্টা করে আছে, এখানে জাস্ট ট্রু এরর করছে যে 0.2 থেকে 1.2 বাদ দিছে, বাট আমাদের কোশ্চেনে যদি বলা থাকে 2% রিলেটিভ এরর বের করতে হবে, ইন দ্যাট কেস কি করা লাগবে কেউ বলতে পারবো? যদি বলে 2% রিলেটিভ এরর এটা বের করতে হবে, মানে ইকুয়েশনটা ছিল এরকম, ট্রু ভ্যালু মাইনাস অ্যাপ্রক্সিমেশন ডিভাইডেড বাই ট্রু ভ্যালু মানে 0.2 ইনটু 100%। সো ওইটা তখন ক্যালকুলেট করে সেই ভ্যালুটা দেখাইতে হবে। ওকে, সো এটা কিন্তু একটা জিনিস। তো এখানে আসলে জাস্ট ট্রু এরর দেখাইছে, বাট সবসময় অ্যাকচুয়ালি বা বেশিরভাগ কেসে আমাদেরকে 2% রিলেটিভ এরর এটাই কোশ্চেনে বের করতে বলবে এবং তার করেসপন্ডিং কাজ করা লাগবে। ঠিক আছে? সো এটা গেল মানে আমাদের জিরো অর্ডার অ্যাপ্রক্সিমেশন। সো জিরো অর্ডার অ্যাপ্রক্সিমেশনে বোঝা যাচ্ছে ভ্যালু আসলে খুব একটা ভালো কিছু না। নেক্সট যে কাজটা সেটা হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডার অ্যাপ্রক্সিমেশন। তো ফার্স্ট অর্ডার অ্যাপ্রক্সিমেশনের মানে বুঝতেছই জিরো অর্ডারটা হচ্ছে এখানে যে ভ্যালু ছিল এখন আমাকে সেই ভ্যালু অ্যাপ্রক্সিমেট করে দিচ্ছে। ফার্স্ট অর্ডার হচ্ছে একটা স্লোপ চিন্তা করবে এবং তার করেসপন্ডিং ভ্যালুটাকে ইমপ্রুভ করে কোন একটা অ্যাপ্রক্সিমেশন দেওয়ার ট্রাই করবে। সো সেটা এখানে করা হয়েছে যে f প্রাইম অফ 0 এই পয়েন্টটাকে লেখা হয়েছে এভাবে, দেখো যে ফার্স্ট অর্ডার অ্যাপ্রক্সিমেশনের জন্য আমাদের ইকুয়েশনটা ছিল এরকম f অফ xi। আচ্ছা এখানে ইকুয়েশনটা দিলে ভালো হতো, আমি ইকুয়েশনটা একটু নিয়ে আসি।
আচ্ছা, তো যেটা বলতেছিলাম, ফার্স্ট অর্ডার অ্যাপ্রক্সিমেশনটা আসলে কতটুকু? এই এফ অফ এক্স আই মানে ইমিডিয়েট আগের পয়েন্ট, তার সঙ্গে হচ্ছে পরের, মানে আমরা একটা ডেরিভেটিভ চিন্তা করি। সো এই টার্ম এবং এই টার্ম, এই দুইটা একসাথে মিলে হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডার অ্যাপ্রক্সিমেশন। সো ফার্স্ট অর্ডার অ্যাপ্রক্সিমেশন তোমরা বুঝতেছো যে এফ অফ এক্স আই আমরা আগেই বের করে রাখছি, কিন্তু এফ প্রাইম অফ এক্স আই এটা আমাদেরকে বের করতে হবে। সো এই জন্য সবার ফার্স্টে হচ্ছে এফ প্রাইম অফ 0 এই ভ্যালুটা বের করা হয়েছে। তো এই ভ্যালুর করেসপন্ডিং একটা ক্যালকুলেশন করছে এবং তার করেসপন্ডিং হচ্ছে একটা ভ্যালু পাইছে, সেটা হচ্ছে -0.25। তো আমাদের ফার্স্ট অর্ডার অ্যাপ্রক্সিমেশন যেহেতু এই দুটো টার্ম নিয়ে, এফ অফ এক্স আই এর ভ্যালু আমরা ইমিডিয়েট আগে বের করছি যে এফ অফ 0 মানে হচ্ছে 1.2, এই ভ্যালুটা হচ্ছে এখানে বসানো হয়েছে, এবং এই এফ অফ প্রাইম অফ এক্স আই এটা মানে -0.25 এই ভ্যালুটা এখানে বসানো হয়েছে। আর এই যে এইচ, এই এইচটা হচ্ছে কোশ্চেনেই বলে দেওয়া আছে, এইচ এর ভ্যালু হচ্ছে 1। সো এই এইচ এর ভ্যালুটা হচ্ছে এখানে বসালে আলটিমেটলি ক্যালকুলেট করে পাওয়া গেছে 0.95। ঠিক আছে, সো এইটার করেসপন্ডিংলি একটা ট্রু এরর পাওয়া গেছে, সেটা হচ্ছে -0.75। বাট তোমরা কি এভাবে ফার্স্ট বলে গেলে আদৌ কিছু বুঝতেছো, বা তোমরা কি ম্যাপ করতে পারতেছো যে কোন জায়গা থেকে কি হচ্ছে? স্যার একটু ভাঙে ভাঙে দেখালে ভালো আচ্ছা, আসছে। বুঝতে পারছি। না, এই জিনিসগুলো আসলে জেনারেলি করানো হয় কি, যে তোমাদেরকে ক্যালকুলেট করতে বলি এবং সেখান থেকে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় যে কিভাবে কি হচ্ছে। আচ্ছা, এই ম্যাথটা আমি তাহলে আজকে আর ডিসক্রাইব না করি, আমি এই ম্যাথটা তাহলে নেক্সট ক্লাসের শুরুতে ইনশাআল্লাহ আবার ডিসক্রাইব করবো না। এখন আমি ফার্স্ট বলে গেলেও আসলে কোনো লাভ নাই, কারণ একটু ভালো স্টেপ বাকি আছে। সো নেক্সট ক্লাসের শুরুতে হচ্ছে আমরা ইনশাআল্লাহ ফার্স্ট থেকে ডিসক্রাইব করবো। আর এমনিতে সোফা যেটা পড়লাম সেটা নিয়ে কারো কোনো কোশ্চেন কনফিউশন? আচ্ছা, যদি কোশ্চেন আসে অবশ্যই আবার নেক্সট ক্লাসের শুরুতে হচ্ছে আমাকে হচ্ছে কোশ্চেন করবো। তো আমি এখন একটু রোল কলটা করি, তো সবাই একটু খেয়াল করো। স্যার হ্যাঁ বলো। স্যার কোডে একটা একটু কোশ্চেন ছিল স্যার, রোল কলের পরে বলবো? তাহলে রোল কলের পরে বলো। তুমি কি A1 নাকি A2? স্যার A2। আচ্ছা ঠিক আছে, তাহলে রোল কলের পরে বলো। ওকে স্যার। তোমার কি এরপরে কোনো ক্লাস আছে? না স্যার। ওকে। আচ্ছা, ID1 প্রেজেন্ট স্যার। সবাই একটু আনমিউট করে রেখো। ওকে, ID2, 3, Yes sir. 4, 5, Yes, sir. 6, 8, 9, 10, Yes sir. 11, Yes sir. 12, Yes, 13, present sir, 6. 13, Sir, 4 or present, sir. okay, 13, 9, 14, Yes sir. 15, Yes sir. 16, Yes sir. 17, 009 sir. 17 আছে, 17, Yes sir. 18, Yes, sir. 19, Sir. Sir, 18 আছে। 20, Sir. Yes sir. 21, Yes sir. 22, Yes sir. 23, 25, Present sir. 26, 27, Yes sir. 28, Yes sir. 29, Present sir. 30, Present sir. 31, Yes sir. 32, Yes, sir. 33, Yes sir. 34, Yes sir. 35, Present sir. 36, Present sir. 37, 38, Yes, sir. 39, 40, Yes, sir. 41, Yes sir. 42, Yes sir. 43, Yes sir. 45, Yes sir. 47, 49, Sir present sir 47. 50, 49, 51,
Yes, sir. 52, Present, sir. 53, Yes, sir. Riyadh 06, Yes, sir. 7, Present, sir. 70, Sir, we at 06, sir. Sir, we at 70. 112, Yes, sir. Sir, roll 8. Sir, we at 06, sir. DC, Sir, we at 06 join, sir. ID 37. Ji, sir, 37. Okay. Sir, we at 06 to দেওয়া হয় নাই, হ্যাঁ sir. দেওয়া হয়েছে আর যদি মিসিং হয় দিছে। পরে আবার বললো, সমস্যা নেই। ওকে, ঠিক আছে, আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। থ্যাংক ইউ। তোমাদের ল্যাবটা আমি হচ্ছে যাদের A1 তারা হচ্ছে ইনশাআল্লাহ 4টার দিকে আমরা ল্যাব শুরু করব, আর A2 এর যে প্রবলেমটা বলছিলাম সে এখন একটু স্ক্রিন শেয়ার করতে পারো।